বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম আমরা 1 থেকে 188 ধারা পর্যন্ত ফৌজদারি কার্যবিধি আইনের 1 থেকে 188 ধারা পর্যন্ত রিভিশন করব, তারপরে নতুন ধারা ইনশাল্লাহ শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। ফৌজদারি কার্যবিধি আইন 1898 সালের 5 নং আইন। মোট অধ্যায় আছে 46টি, কার্যকরী 45টি, বাতিল 1টি, তফসিল 5টি, বাতিল 1টি, কার্যকরী 4টি। ধারা 1, শিরোনাম, পরিচিতি, কার্যকারিতা। ধারা 4-এর 1-এ বিভিন্ন বিষয়ের সংজ্ঞা। ধারা 5, দণ্ডবিধির অপরাধের বিচার, অনুসন্ধান, তদন্ত কার্যক্রম ফৌজদারি কার্যবিধি আইন অনুযায়ী হবে। অন্য আইনে যদি এরূপ তদন্ত কার্যক্রম যদি থাকে বা বিচার কার্যক্রম থাকে তাহলে সেই আইন প্রযোজ্য হবে। ধারা 6, ফৌজদারি আদালতের শ্রেণী বিভাগ। ধারা 9, দায়রা আদালত, দায়রা আদালত গঠন, দায়রা আদালতে জজ নিয়োগ। ধারা 10, নির্বাহী ম্যাজিস্ট্রেট। ধারা 11, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ধারা 12, স্পেশাল ম্যাজিস্ট্রেট। পুলিশ আইনের 5 ধারা, পিআরবি 35 বিধি 12-5-35। ধারা 22, মফস্বল এলাকার জন্য জাস্টিস অব দি পিস। ধারা 25, পদাধিকার বলে জাস্টিস অব দি পিস। ধারা 28, দণ্ডবিধির অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন? হাইকোর্ট, দায়রা জজ, ক্ষমতাপ্রাপ্ত অত্র আইনের 2য় তফসিলের 8 নং কলামে বর্ণিত ক্ষমতাপ্রাপ্ত যে কোনো আদালত। ধারা 31, দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ। ধারা 29-এর খ বাদ পড়েছে, কিশোর অপরাধ। কিশোর অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন? কার ক্ষমতা কতটুকু, কার ক্ষমতা নিয়ে এই কিশোর অপরাধের বিচার করা যাবে? ধারা 31-এ বলা হয়েছে দায়রা আদালত, হাইকোর্ট বিভাগ এই আদালতের জজগণ বা বিচারকগণ বা ম্যাজিস্ট্রেটগণ কে কি দণ্ড দিতে পারেন। ধারা 35, একটি মামলায় যদি একাধিক অপরাধ হয় সেক্ষেত্রে শাস্তি কিরূপ হবে। ধারা 35-এর ক, দণ্ডপ্রাপ্ত ব্যক্তি যদি জেল হাজতে পূর্বে যদি থাকে তাহলে দণ্ডের রায় হতে হাজত বাসকাল বাদ দিতে হবে। ধারা 42, জনসাধারণ সাহায্য করতে বাধ্য। জনসাধারণ কোন কোন ক্ষেত্রে সাহায্য করতে বাধ্য নয়? 2টি ক্ষেত্রে জনগণ সাহায্য করতে বাধ্য নয়। সেটা হলো যদি আসামির নাম ঠিকানা খুঁজে দিতে বলে সেক্ষেত্রে বাধ্য নয়, অথবা সাক্ষীর সাক্ষ্য সংগ্রহ করে দিতে বলে সেক্ষেত্রেও জনসাধারণ বাধ্য নয়। ধারা 43, জনগণ জনগণকে সাহায্য করতে বাধ্য। ধারা 44, ধারা 45, কতিপয় অপরাধের ক্ষেত্রে জনগণ সাহায্য করতে পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সাহায্য নয়। জনগণ পুলিশ অফিসার এবং ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিতে বাধ্য। ধারা 46, গ্রেপ্তার, গ্রেপ্তারের পদ্ধতি। ধারা 47, অনুমতি নিয়ে প্রবেশ করে গ্রেপ্তার। ধারা 48, যদি অনুমতি না দেয় তাহলে ভেঙেচুরে প্রবেশ করে গ্রেপ্তার। যদি কামরায় কোনো মহিলা থাকে, ভদ্র মহিলা থাকে বা পর্দানশীল যদি কোনো নারী থাকে তাহলে তাকে কোনো স্থানে যাওয়ার জন্য অনুরোধ করতে হবে বা তাকে সরিয়ে দিতে হবে। ধারা 49, দরজা জানালা ভেঙে বাইর হওয়া যাবে। ধারা 50, গ্রেপ্তারের ক্ষেত্রে প্রয়োজনের অতিরিক্ত বল প্রয়োগ করা যাবে না। ধারা 51, আটক ব্যক্তির দেহ তল্লাশি অথবা গ্রেপ্তারকৃত ব্যক্তির দেহ তল্লাশি করা যাবে। যদি পুরুষ হয় পরিধেয় বস্ত্র ব্যতীত সবকিছু খুলে নেওয়া যাবে। ধারা 52, মহিলার দেহ তল্লাশি। মহিলার দেহ তল্লাশি করার ক্ষেত্রে পুরুষ ব্যক্তির উপস্থিতি থাকা যাবে না। মহিলার দেহ তল্লাশি করার ক্ষেত্রে হাতের শঙ্খ, বালা, চুড়ি এই জাতীয় কোনো কিছুই খুলে নেওয়া যাবে না। ধারা 53-তে বলা হয়েছে আটক ব্যক্তির দেহ তল্লাশি করার ক্ষেত্রে যদি কোনো অস্ত্রশস্ত্র পাওয়া যায় তাহলে তা হেফাজতে নিতে হবে, তার একটা তালিকা প্রস্তুত করতে হবে। তালিকা প্রস্তুত করার পর ওই ব্যক্তিকে বিচারের জন্য যে আদালতে বা যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হবে সেই আদালতে তালিকা সহ অস্ত্র ওই ম্যাজিস্ট্রেট অথবা কোর্ট অফিসার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 54 বলা হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তার। পুলিশের কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন অফিসার অর্থাৎ সকল পুলিশ অফিসার যে ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 54-1, পিআরবি 316 বিধি। ধারা 55, থানার অফিসার ইনচার্জ থানা এলাকায় 3 ধরনের ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন। ধারা 56 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা যে ক্ষেত্রে অধস্তনকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করার জন্য আদেশ করতে পারেন। ধারা 56-1, পিআরবি 316 বিধি। যেখানে গ্রেপ্তার থাকবে সেখানে পিআরবি 316 বিধি। ধারা 57-তে বলা হয়েছে নাম ঠিকানা জানাতে যদি অস্বীকৃতি করে তাহলে সেই ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 58-তে বলা হয়েছে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের ক্ষেত্রে সারা বাংলাদেশ অনুসরণ করে অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করা যাবে। ধারা 59-এ বলা হয়েছে জনগণ কর্তৃক গ্রেপ্তার। জনগণ 2 ধরনের ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন, অপরাধীকে গ্রেপ্তার করতে পারেন। সেটা হলো এক ধরনের আমলযোগ্য অপরাধী অর্থাৎ বড় বড় অপরাধ, খুনের অপরাধ, ডাকাতির অপরাধ এই ধরনের অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। সেই সাথে জামিনের অযোগ্য অপরাধীকে অর্থাৎ
যে অপরাধ করলে অপরাধীর জামিন হবে না সেই অপরাধীকে গ্রেপ্তার করতে পারবেন। আর একটা ক্ষেত্র কোনটা, যদি সরকার কর্তৃক ঘোষণা করা হয়, অর্থাৎ সরকার কর্তৃক ঘোষিত কোনো ব্যক্তিকে জনসাধারণ গ্রেপ্তার করতে পারেন। তাহলে জনসাধারণের গ্রেপ্তারের ক্ষমতা দুইটি ক্ষেত্রে সীমাবদ্ধ। একটি ক্ষেত্র হলো আমলযোগ্য অপরাধী অথবা জামিনের অযোগ্য অপরাধী, আর অন্যটি হলো সরকার কর্তৃক ঘোষিত অপরাধী। ধারা 60 বিনা কারণে গ্রেপ্তার করার পর অবশ্যই পুলিশ অফিসার থানার অফিসার ইনচার্জকে জানাবেন অথবা ম্যাজিস্ট্রেট বরাবর প্রেরণ করবেন। ধারা 61-81 বলা হয়েছে অনতিবিলম্বে প্রেরণ করতে হবে বা 24 ঘন্টার ভিতরে আসামিকে বিচারার্থে কোর্টে প্রেরণ করতে হবে। ধারা 62 বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট অথবা জেলা পর্যায়ে যদি হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে সংবাদ দিবেন, রিপোর্ট দিবেন, রিপোর্ট প্রদান করবেন। কি রিপোর্ট প্রদান করবেন? থানা এলাকায় কতজন বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা হয়েছে এবং কতজনকে মুচলেকা নিয়ে বা জামিনদারের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে, এই রিপোর্ট তিনি মহানগর এলাকা যদি হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, আর জেলা পর্যায়ে যদি হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবর এই রিপোর্ট প্রেরণ করবেন। ধারা 63-তে বলা হয়েছে জামিন, মুচলেকা অথবা আদালতের বিশেষ যদি কোনো আদেশ না থাকে তাহলে আটক ব্যক্তিকে বা পুলিশ হেফাজতে ব্যক্তিকে হেফাজত হতে মুক্তি প্রদান করা যাবে না। ধারা 65-তে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট নিজে গ্রেপ্তার করতে পারেন, ম্যাজিস্ট্রেট অপরকে জনসাধারণকে গ্রেপ্তারের জন্য আদেশ দিতে পারেন অথবা যে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য পরোয়ানা জারি করতে পারেন সে ব্যক্তিকে গ্রেপ্তার করার জন্য তিনি আদেশও দিতে পারেন। ধারা 66-তে বলা হয়েছে পুলিশ হেফাজত হতে যদি কোনো ব্যক্তি পলায়ন করে তাহলে তাকে পুনরায় গ্রেপ্তার। ধারা 67-তে বলা হয়েছে পুনরায় গ্রেপ্তারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনে 47-48 ধারা অনুসরণ করা যাবে। ধারা 68-এর বলা হয়েছে সমন, সমন কি? পিআরবি 471 বিধি, পিআরবি 471 সমন কত? পিআরবি 471 বিধি। ধারা 68 বলা হয়েছে সমন, সমনের সংজ্ঞা, সমন কি? সমন বলতে কাকে বোঝায়? আর ধারা 68-2 বলা হয়েছে সমন কে জারি করতে পারেন? সমন পুলিশ অফিসার জারি করতে পারেন, অর্থাৎ কনস্টেবল থেকে শুরু করে ঊর্ধ্বতন যে কোনো অফিসার সমন জারি করতে পারেন। সরকারি কর্মচারী সমন জারি করতে পারেন, অথবা কোর্টের বা আদালতের অফিসার, কোর্টের অফিসার অথবা আদালতের অফিসারও সমন জারি করতে পারেন। যেহেতু দণ্ডবিধির 21 ধারা অনুযায়ী দফাদার, চৌকিদার এরাও সরকারি কর্মচারী, সেক্ষেত্রে এরাও সমন জারি করতে পারেন। ধারা 68-2 পিআরবি 471 বিধি। ধারা 69-এ বলা হয়েছে সমন জারির পদ্ধতি। ধারা 70-এ সাবালক পুরুষের নিকট, ধারা 71-এ সাবালক পুরুষ যদি না থাকে তাহলে প্রকাশ্য কোনো স্থানে লটকিয়ে দিয়ে সমন জারি করা যাবে। ধারা 72-এ বলা হয়েছে সরকারি কর্মচারীর নিকট সমন জারি। ধারা 73-এ বলা হয়েছে নিজ এলাকার বাইরে যদি অন্য এলাকায় সমন জারি করার প্রয়োজন হয় তাহলে ওই এলাকায় সমন জারির পদ্ধতি। ধারা 74-এ বলা হয়েছে সমন জারির প্রমাণ। ধারা 75-এর 1 গ্রেপ্তারি পরোয়ানা, পিআরবি 315-468 বিধি, পিআরবি 315-468 বিধি। ধারা 75-2 গ্রেপ্তারি পরোয়ানা বলবৎ থাকার মেয়াদ বা কতদিন পর্যন্ত বলবৎ থাকবে। ধারা 76 জামিনযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা, অর্থাৎ আদালত যে ক্ষেত্রে জামানত গ্রহণের নির্দেশ দিতে পারেন আদালত পরোয়ানা ইস্যু করতে পারেন, পরোয়ানা ইস্যু করার সাথে সাথে জামানত গ্রহণের জন্য নির্দেশও দিতে পারেন। ধারা 76-2 বলা হয়েছে পরোয়ানায় কিছু বিষয় উল্লেখ থাকতে পারে, জামিনদারের সংখ্যা, জামানতের অর্থের পরিমাণ, যে অর্থের জন্য জামানদারগণ এবং অপরাধী ব্যক্তি উভয়ই দায়ী থাকবেন। আর 3-এ বলা হয়েছে ধারা 76-2 গতে বলা হয়েছে আদালতে হাজির যে হতে হবে সে হাজিরার সময় উল্লেখ থাকতে হবে। 3-এ বলা হয়েছে মুচলেকা আদালতে প্রেরণ করতে হবে, অর্থাৎ যে অফিসার জামানত গ্রহণ পূর্বক আসামিকে ছেড়ে দিচ্ছেন, অর্থাৎ যখন পরোয়ানায় নির্দেশনা থাকবে যে জামানত গ্রহণ পূর্বক জামিনদারের মাধ্যমে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া যাবে, তাহলে সেই মুচলেকা নিয়ে দিয়ে যদি কোনো অফিসার ছেড়ে দেয় তাহলে সেই মুচলেকা পত্রটি কি করতে হবে? আদালতে ফেরত প্রদান করতে হবে। ধারা 77-এ বলা হয়েছে এক বা একাধিক পুলিশ অফিসার অথবা এক বা একাধিক জনগণ কর্তৃক অপরাধীকে গ্রেপ্তার। ধারা 78-এ বলা হয়েছে জমির মালিক, কৃষক, ম্যানেজার কর্তৃক গ্রেপ্তার। ধারা 79-তে বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অধস্তন দ্বারা গ্রেপ্তার করাইতে পারেন। ধারা 80-তে বলা হয়েছে যে অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করা হবে তাকে গ্রেপ্তারের কারণ সম্পর্কে জানাতে হবে, অথবা সে যদি পরোয়ানা দেখতে চায় তাহলে তাকে পরোয়ানা দেখাইতে হবে। ধারা 61, ধারা 81-তে বলা হয়েছে অনতিবিলম্বে অথবা 24 ঘন্টার ভিতরে কোর্টে প্রেরণ করতে হবে। ধারা 82-তে বলা হয়েছে যদি পরোয়ানার মাধ্যমে কোনো অপরাধীকে গ্রেপ্তার করা হয় তাহলে সেই পরোয়ানা সারা বাংলাদেশে অপরাধীকে অনুসরণ করে সেই পরোয়ানা কার্যকরী করা যাবে। 83 ধারায় বলা হয়েছে যদি নিজ এলাকার বাহিরে পরোয়ানা কার্যকরী করার প্রয়োজন হয় তাহলে সেই এলাকার সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার বা পুলিশ কমিশনার বরাবর পরোয়ানা প্রেরণ করা যাবে। ধারা 84-তে বলা হয়েছে নিজ এলাকার পুলিশ অফিসার দ্বারা পরোয়ানা কার্যকরী করা যাবে।
ধারা 85-তে বলা হয়েছে যদি গ্রেপ্তার করার পর 20 মাইল দূরে হয় তাহলে আসামিকে বা অপরাধী ব্যক্তিকে ওই এলাকার ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার অথবা পুলিশ কমিশনারের নিকট রেখে আসা যাবে। সেই সাথে বলা হয়েছে যদি রেখে আসা হয় তাহলে তাদের কার্যক্রম কি। 87 ধারায় বলা হয়েছে হুলিয়া বা ঘোষণাপত্র, হুলিয়া বা ঘোষণাপত্র পিআরবি 472 বিধি। হুলিয়ার পিআরবি কত? 472 বিধি। তাহলে 87-র একে বলা হয়েছে হুলিয়া বা হুলিয়া ইস্যুকরণ, আর 87-র 2 বলা হয়েছে হুলিয়া জারির পদ্ধতি, আর 87-র 3 বলা হয়েছে হুলিয়া জারির প্রমাণ। হুলিয়া জারির কিভাবে প্রমাণ করা যায়? যে আদালত হুলিয়া জারি করছেন এবং যে আদালত হুলিয়া জারি করছেন সেই আদালত যদি লিখিতভাবে বিবৃতি প্রদান করেন যে নির্দিষ্ট দিন তারিখ ও সময়ে হুলিয়া ইস্যু করা হয়েছিল এবং সঠিকভাবে জারি করা হয়েছিল, তাহলে আদালতের লিখিত এই বিবৃতি হুলিয়া জারি প্রমাণ হিসেবে গণ্য হবে। ধারা 87-র 3 পিআরবি 472 বিধি। ধারা 88 ক্রয়, ক্রোকি পরোয়ানা, ক্রোকের পদ্ধতি, স্থাবর অস্থাবর সম্পত্তি ক্রোকের পদ্ধতি, প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান। আর প্রকৃত সম্পত্তি ফেরত প্রদান ধারা 89। ধারা 88 পিআরবি, পিআরবি কত? ধারা 88-র সাথে পিআরবি 474 আর হুলিয়ার সাথে পিআরবি 472 বিধি। ধারা 88, ধারা 89। ধারা 89-তে বলা হয়েছে প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ। প্রকৃত সম্পত্তি প্রত্যর্পণ অর্থাৎ অপরাধী ব্যক্তি যদি আদালতে সন্তুষ্টি অর্জন করতে পারে, সেক্ষেত্রে আদালত যদি সন্তুষ্ট হয় সেক্ষেত্রে আদালত ওই ব্যক্তিকে সম্পদ ফেরত দিতে পারেন। ফেরত দেওয়ার ক্ষেত্রে আনা নেওয়ার কাজে যে অর্থ ব্যয় হয়েছে অর্থাৎ যে টাকা খরচ হয়েছে সেই টাকা ওই ব্যক্তির নিকট থেকে আদায় করা যাবে। তাহলে 89 ধারায় সম্পত্তি ফেরত প্রদান করা যাবে, পিআরবি 474 বিধি। 90 ধারায় বলা হয়েছে সমনের পরিবর্তে অথবা সমনের অতিরিক্ত পরোয়ানা জারি। 91 ধারায় বলা হয়েছে মুচলেকা গ্রহণ করা যাবে। 92 ধারায় বলা হয়েছে যদি মুচলেকা শর্ত লঙ্ঘন করে তাহলে পরোয়ানা জারি করা যাবে। 93 ধারায় বলা হয় 93 ক খ গতে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা বাইরে জারি, আর বাইরে থেকে যদি সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা দেশে আসে তাহলে কার্যকরীকরণ পদ্ধতি। 94 ধারায় বলা হয়েছে হাজির করানোর জন্য অর্থাৎ মামলা সংশ্লিষ্ট কোনো বস্তু হাজির করার জন্য সমন দেওয়া যেতে পারে। ধারা 95-তে, ধারা 95-তে বলা হয়েছে চিঠিপত্র টেলিগ্রাম সম্পর্কিত পদ্ধতি, অর্থাৎ চিঠিগ্রাম টেলিগ্রাম কর্তৃপক্ষের নিকট যদি কোনো কিছু থাকে তাহলে হাজির করার জন্য তাদেরকে নির্দেশ প্রদান করা যায় বা আদালত নির্দেশ দিতে পারেন। ধারা 96 তল্লাশি পরোয়ানা। ধারা 96 তল্লাশি কি, তল্লাশি পরোয়ানা কি, বা তল্লাশি পরোয়ানা বা তল্লাশি বলতে কি বোঝায়? ধারা 97 তল্লাশি পরোয়ানা নিয়ন্ত্রণ, অর্থাৎ ম্যাজিস্ট্রেট নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ করে দিতে পারেন যে তুমি এই কক্ষের এই রুমটা এই পাশটা তুমি তল্লাশি করবে, অন্য কোনো পাশ তল্লাশি করা যাবে না। ধারা 97। ধারা 98-তে বলা হয়েছে চোরাই মাল জাল দলিল উদ্ধারের জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করা যায় এবং তল্লাশি পরোয়ানা কার্যকরী করা যায়। কে কার্যকরী করতে পারেন? কনস্টেবল পদের উপরস্থ যে কোনো অফিসার, অর্থাৎ এএসআই থেকে অপারেট অফিসার তল্লাশি করতে পারেন। ধারা 99-তে বলা হয়েছে নিজ এলাকার বাইরে অন্য এলাকায় যদি তল্লাশি করার প্রয়োজন হয়। ধারা 99 কতে বলা হয়েছে অবৈধ প্রকাশনা যদি বাজেয়াপ্ত ঘোষণা করা হয় তাহলে সেই অবৈধ প্রকাশনা বাজেয়াপ্ত করার পর আদালত তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন এবং সেই তল্লাশি পরোয়ানা সাব ইন্সপেক্টর পদের নিচে নয়, সাব ইন্সপেক্টর পদের নিচে নয় এমন পুলিশ অফিসার তল্লাশি পরোয়ানা কার্যকরী করতে পারেন। ধারা 99 খতে বলা হয়েছে দণ্ডিত ব্যক্তি যদি বা দণ্ডিত ব্যক্তি নয় ক্ষতিগ্রস্ত ব্যক্তি বা সংক্ষুব্ধ ব্যক্তি যদি আপিল করতে চান তাহলে 60 দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে আদেশ প্রদানের তারিখ হতে পরবর্তী 60 দিনের ভিতরে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারেন। ধারা 100-তে বলা হয়েছে বেআইনিভাবে আটক ব্যক্তিকে উদ্ধারের জন্য তল্লাশি। ধারা 102, ধারা 103 তল্লাশি কি, তল্লাশির পদ্ধতি, তল্লাশির পদ্ধতি। ধারা 104 আদালত আটক করতে পারেন। কি আটক করতে পারেন? আদালতে যে সকল কাগজ দলিল দস্তাবেজ হাজির করা হয় আদালত উপযুক্ত মনে করলে তা আটক করতে পারেন। ধারা 105-এ বলা হয়েছে যেখানে তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা ইস্যু করতে পারেন সেখানে ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে তল্লাশি করতে পারেন। ধারা 106-7 শান্তি রক্ষার জন্য মুচলেকা সম্পাদন 3 বছর এবং 1 বছরের জন্য। ধারা 108, 9, 10 সদাচরণের মুচলেকা সম্পাদন 1 বছরের জন্য, 1 বছরের জন্য আর 3 বছরের জন্য। অবশ্যই 110 ধারা মোতাবেক সদাচরণের ক্ষেত্রে জামিনদার সহ মুচলেকা সম্পাদন করতে হবে। ধারা 112-তে বলা হয়েছে নোটিশ প্রদান করা যাবে। ধারা 113-তে বলা হয়েছে উপস্থিত ব্যক্তি যদি থাকে তাহলে তাকে পড়ে শোনাইতে হবে এবং বুঝিয়ে দিতে হবে। 114-তে বলা হয়েছে প্রয়োজন পড়লে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করা যাবে। 115-তে বলা হয়েছে সমন এবং গ্রেপ্তারি পরোয়ানার সাথে 112 ধারার আদেশের একটি অনুলিপি প্রেরণ করতে হবে এবং ওই ব্যক্তিকে হস্তান্তর করতে হবে। ধারা 116-তে বলা হয়েছে ব্যক্তিগতভাবে রেহাই প্রদান করা যাবে। কে প্রদান করতে পারবেন? ম্যাজিস্ট্রেট ব্যক্তিগতভাবে রেহাই প্রদান করতে পারবেন। কোন ক্ষেত্রে? শান্তি রক্ষার অপরাধের ক্ষেত্রে, অবশ্যই সদাচরণের অপরাধের ক্ষেত্রে নয়। সদাচরণের অপরাধের ক্ষেত্রে ব্যক্তিগতভাবে হাজির হওয়া থেকে রেহাই প্রদান করা যায় না। 117 ধারায় বলা হয়েছে অনুসন্ধান, অর্থাৎ
এই সদাচরণ এবং শান্তি রক্ষার বিষয়টি এবং সদাচরণের বিষয়টি অনুসন্ধান করা যাবে। 117। 118 ধারায় বলা হয়েছে জামানত প্রদান, অর্থাৎ অপরাধের ঘটনা যদি সত্য হয় তাহলে জামানত গ্রহণ করতে হবে বা বন্ড বা মুচলেকা গ্রহণ করতে হবে। 119 ধারায় বলা হয়েছে যদি প্রমাণিত না হয় তাহলে অব্যাহতি দিতে হবে। 120 ধারায় বলা হয়েছে মেয়াদ বা আরম্ভ কখন থেকে হবে। 121 ধারায় বলা হয়েছে বিষয়বস্তু। 122 ধারায় বলা হয়েছে জামিনদার প্রত্যাখ্যান করা যাবে। 124 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট মুচলেকা সম্পাদন করতে পারে নাই এমন ব্যক্তি যদি জেল হাজতে আটক থাকে তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কিছু ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতা বলে তিনি ওই অপরাধী ব্যক্তিকে মুক্তি দিতে পারেন, কিছু শর্তে মুক্তি দিতে পারেন অথবা বিনা শর্তে মুক্তি দিতে পারেন। যদি শর্তে দেয় তাহলে অবশ্যই সেই শর্ত সরকার কর্তৃক নির্ধারিত করতে হবে। সেই শর্তে যদি ওই অপরাধী ব্যক্তি লঙ্ঘন করে তাহলে তাকে আবার পুনরায় গ্রেপ্তার করা যাবে। ধারা 124। ধারা 125-এ বলা হয়েছে ধারা 125। ধারা 125-এ কি বলা হয়েছে ভুলে গেলাম, বলতে পারবেন? 125-এ কি বলা হয়েছে একজন বলেন। ধারা 125-এ বলা হয়েছে সদাচরণ এবং শান্তি রক্ষার যে মুচলেকা, সেই মুচলেকা আদালত বা ম্যাজিস্ট্রেট বাতিল করতে পারেন। ধারা 126-এ বলা হয়েছে জামিনদার যদি অব্যাহতি চেয়ে যদি আবেদন করে তাহলে জামিনদারের আবেদন গ্রহণপূর্বক জামিনদারকে অব্যাহতি দেওয়া যাবে এবং জামিনদারকে যদি অব্যাহতি দেওয়া হয় তাহলে অপরাধী ব্যক্তিকে হাজির করার জন্য নির্দেশ দিতে হবে। ধারা 127 থেকে ধারা 132 খুবই গুরুত্বপূর্ণ পাঠ, খুবই গুরুত্বপূর্ণ। বেআইনি সমাবেশ কি? বেআইনি সমাবেশ দণ্ডবিধির 141 ধারা, শাস্তি 143 ধারা। আর এখানে ফৌজদারি কার্যবিধি আইনের 127 ধারায় মৌখিক আদেশ, 128 ধারায় বেসামরিক শক্তি প্রয়োগ করে ছত্রভঙ্গ, 129 ধারায় সামরিক শক্তি তলব করা যাবে, 130 ধারায় সামরিক শক্তি প্রয়োগ করা যাবে, 131 ধারায় সামরিক অফিসার বা কমিশন প্রাপ্ত বা নন কমিশন প্রাপ্ত বা অধিনায়ক বা দলনেতার ক্ষমতা। 132 ধারায় বলা হয়েছে যদি কোনো ব্যক্তি নিরাপত্তা দাবি করে তাহলে এই 132 ধারায় নিরাপত্তা দাবি করতে পারবে, দা রক্ষা কবচ। অর্থাৎ বেআইনি সমাবেশ ছত্রভঙ্গের ক্ষেত্রে যদি কোনো অপরাধ হয় তাহলে 132 ধারায় তিনি রক্ষা পাবেন। 133 ধারায় বলা হয়েছে কি গণ উপদ্রব অপসারণের জন্য আদালত বা ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। কে দিতে পারেন? যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট এই আদেশটা দিতে পারেন। 133। 134 ধারায় বলা হয়েছে এই আদেশটি জারি করতে হবে কিভাবে? সমন্বয় অথবা বিজ্ঞপ্তি করে জারি করতে হবে। 135 ধারায় বলা হয়েছে যখন এই আদেশটি জারি করা হবে তখন ওই ব্যক্তিটি আদেশটি অবশ্যই পালন করবেন অথবা আদেশের বিরুদ্ধে আদালতে কারণ দর্শাবেন। 136 ধারায় বলা হয়েছে যদি ওই ব্যক্তি হাজির না হয় অথবা কারণ যদি না দর্শায় সেক্ষেত্রে তিনি যদি কোনো কিছুই না করেন অর্থাৎ আদেশ পালন না করেন অথবা আদালতে হাজির হয়ে কারণ না দর্শান, কোনো আদেশই যদি পালন না করেন সেক্ষেত্রে তিনি দণ্ডবিধির 188 ধারায় অপরাধী হবেন এবং যে আদেশটি দেওয়া হবে সেই আদেশটি অবশ্যই স্থায়ী করা হবে। ধারা 136। 137 ধারায় বলা হয়েছে অপরাধী ব্যক্তি অর্থাৎ যে ব্যক্তিকে আদেশ দেওয়া হয়েছে সে ব্যক্তি যদি আদালতে হাজির হয় তাহলে ওই অপরাধের বিষয়টি সাক্ষ্য প্রমাণ গ্রহণ করতে হবে। গ্রহণ করার পর ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে না আসলে অপরাধটা সংঘটিত হয় না, এটা একটা ফাও একটা গল্প ছিল, ঠিক আছে, এটা একটা ফাও গল্প ছিল বা কোনো ব্যক্তিকে হয়রানি করার জন্য বা হেনস্থা করার জন্য, অর্থাৎ শত্রুপক্ষ বা কোনো ব্যক্তি অপরাধ মানে কোনো ব্যক্তি এই যে ব্যক্তির নামে অপরাধটা করছে এই ব্যক্তিকে হয়রানি করার জন্য এরকম কোনো একটা সংবাদ দিছে, তাহলে কি করতে হবে? ওই বিষয়ে আর কোনো পদক্ষেপ নেওয়া যাবে না। আর যদি সাক্ষ্য প্রমাণ গ্রহণের পর যদি মনে হয় যে না আসলে অপরাধটা সংগঠিত হয়েছে সেক্ষেত্রে কি করা যেতে পারে? ওই ব্যক্তিকে যে আদেশটি দেওয়া হয়েছে সেই আদেশটি স্থায়ী করা যেতে পারে। স্থায়ী করার পর পদক্ষেপ ধারা 144, ম্যাজিস্ট্রেট ওই বিষয়ের উপরে ওই ব্যক্তিকে একটি নতুন করে একটা নোটিশ দিবেন। সেই নোটিশে ওই 112 ধারার যে 133 ধারার যে আদেশগুলো ছিল সেই আদেশগুলো পালন করার জন্য বলতে হবে। সে ব্যক্তি যদি পালন না করে তাহলে ম্যাজিস্ট্রেট নিজেই পালন করবেন কিভাবে? অন্য কোনো ব্যক্তির মাধ্যমে তিনি ওই কাজগুলা সম্পাদন করবেন। সম্পাদন করার ক্ষেত্রে যে ব্যয়ভার হবে সেই ব্যয়ভারের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট নিজের পকেট থেকে বহন করবেন না। নিজের পকেট থেকে বহন করতে গেলে তার বেতনের টাকা দিতে হবে। সেক্ষেত্রে তিনি কি করবেন? ওই ব্যক্তির অর্থাৎ অপরাধী ব্যক্তির অস্থাবর সম্পত্তি আটক করবে, নিলামে বিক্রয় করবেন, বিক্রয় লব্ধ টাকা ওই ব্যয়ভারের কাজে বহন করবেন। ধারা 140। 143-এ বলা হয়েছে পুনরায় উপদ্রব করা যাবে না বা উপদ্রব অব্যাহত রাখা যাবে না। 144 ধারা বলা হয়েছে 144 ধারা যে আদেশ জরুরি আদেশ জারি। 144 ধারা আদেশ জারি। আমরা সাধারণত এই আদেশের সাথে পরিচিত আছি, যদিও আমরা তেমন জানতাম না, এখন জানি, এখন ইনশাল্লাহ জানি যে আসলে জরুরি আদেশটা কি, কখন দেওয়া হয়, কে দেয়, কে দিতে পারেন, কোন ক্ষেত্রে দিতে পারেন বা এর মেয়াদ কতদিন, 2 মাস পর্যন্ত, সর্বোচ্চ 2 মাস পর্যন্ত। আর এই মেয়াদ বাড়ানো যায় কখনো? হ্যাঁ বাড়ানো যায়, যদি সরকার কর্তৃক কোনো আদেশ থাকে বা কোনো নির্দেশনা থাকে তাহলে সেই সরকারি নির্দেশনা মোতাবেক এই আদেশটা বৃদ্ধি করা যায়।
145 ধারায় বলা হয়েছে জমি ও পানি সংক্রান্ত বিরোধ। জমি ও পানি নিয়ে যদি কোনো বিরোধ হয় তাহলে সেখানে কি করা যেতে পারে? বিভিন্ন ধরনের কার্যকলাপ সেখানে গ্রহণ করা যেতে পারে। এই কার্যকলাপকে গ্রহণ করতে পারেন, ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন। কি করতে পারেন? দুই পক্ষকে হাজির হওয়ার জন্য বলতে পারেন, পক্ষ নির্ধারণ করতে পারেন, তাহলে কে দখলে ছিল সেই দখলদার নির্ধারণ করতে পারেন, অনুসন্ধান করতে পারেন। এগুলো অনুসন্ধান করার পর যদি প্রমাণিত হয় সে বিষয়টি তিনি ক্রয় করতে পারেন। ধারা 146। 147 ধারায় বলা হয়েছে জমি ও পানি ব্যবহারের অধিকার নিয়ে যদি বিরোধ হয় সেক্ষেত্রে 147। 148 ধারায় বলা হয়েছে এই বিষয়টি অনুসন্ধান করাতে হবে। কে অনুসন্ধান করবেন? জেলা ম্যাজিস্ট্রেট নিজে করবেন অথবা অধস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা এই বিষয়টি অনুসন্ধান করাবেন। এবং কিভাবে অনুসন্ধান করতে হবে, কোন পথে করতে হবে, কোন জায়গা থেকে শুরু করতে হবে, কোন জায়গায় শেষ করতে হবে সে বিষয়ে তিনি নির্দেশনাও দিতে পারেন। ধারা 148। এখানে ম্যাজিস্ট্রেট যে সকল কার্যক্রম সম্পাদন করবেন, কার্যক্রম সম্পাদন করার শেষে তিনি একটি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর বা বিচারিক ম্যাজিস্ট্রেট বরাবর, যে ম্যাজিস্ট্রেট বিচার করবেন সেই ম্যাজিস্ট্রেট বরাবর একটি প্রতিবেদন দাখিল করবেন যা সাক্ষ্য হিসেবে গ্রহণ করা যাবে। আর এই সকল কার্যক্রমের ক্ষেত্রে এখানে উকিলের খরচ, এখানে ম্যাজিস্ট্রেটের অনুসন্ধানের খরচ, বিভিন্ন খরচ, উকিলের তারপর সাক্ষীদের যাওয়া আসার খরচ, এখানে যাবতীয় কিছুর ক্ষেত্রে কি ব্যয়ভার বহন করবেন সেটা আদালত নির্ধারণ করে দিতে পারেন। ধারা 148। 149 থেকে 153 আমলযোগ্য অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে ক্ষমতা বা প্রতিরোধমূলক ব্যবস্থা বা নিবারণ করার ক্ষেত্রে পুলিশকে যে ধরনের ক্ষমতা প্রয়োগ করা যায় বা পুলিশ অফিসার যে ধরনের ক্ষমতা প্রয়োগ করতে পারেন বা নিবারণমূলক পদ্ধতি কি, নিবারণমূলক পদ্ধতি কি, আমলযোগ্য অপরাধ নিবারণমূলক পদ্ধতিগুলা কি কি, বা আমলযোগ্য অপরাধ কি 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 ক্ষমতা প্রয়োগ করে পুলিশ অফিসার নিবারণ করতে পারেন বা প্রতিরোধমূলক ব্যবস্থা পুলিশ অফিসার গ্রহণ করতে পারেন। ধারা 149 থেকে ধারা 153 পর্যন্ত। 149 ধারায় বলা আছে পুলিশ অফিসারের সামনে যদি কোনো ব্যক্তি আমলযোগ্য অপরাধ করেন তাহলে তিনি সেই আমলযোগ্য অপরাধ প্রতিহত করবেন বা আপনার সাধ্যমতো প্রতিরোধ করার জন্য চেষ্টা করবেন। 150 ধারায় বলা হয়েছে ঊর্ধ্বতন অফিসারকে খবর দিতে হবে। 151 ধারায় বলা হয়েছে জনগণের সাহায্য নিয়ে গ্রেপ্তার করতে হবে। 152 ধারায় বলা হয়েছে যদি সরকারি সম্পত্তি ক্ষতি করতে চায় অথবা নৌযান চলাচলের জন্য চিহ্ন বা বয়া যদি কেউ ক্ষতি করতে চায় বা নষ্ট করতে চায় তাহলে সে ক্ষতির হাত থেকে রক্ষা করার জন্য বা নষ্টের হাত থেকে রক্ষা করার জন্য তিনি বল প্রয়োগ করতে পারবেন। 153 ধারায় বলা হয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা থানা এলাকায় অবৈধ বাটখারা, ওজনমাপক যন্ত্র, পরিমাপক যন্ত্র উদ্ধারের জন্য পরিদর্শন করতে পারবেন, তল্লাশি করতে পারবেন। তল্লাশি করার পর যদি পাওয়া যায় তা তিনি আটক করতে পারবেন। আর এই তল্লাশি সম্পর্কে সংশ্লিষ্ট এলাকার ম্যাজিস্ট্রেটকে তিনি অবহিত করবেন যে এখানে তল্লাশি করা হয়েছে, এই জিনিসটা পাওয়া গেছে। আর 153। 154 ধারায় বলা হয়েছে এজাহার, পিআরবি 243 বিধি। এজাহারটা খুবই গুরুত্বপূর্ণ। এজাহারটা অবশ্যই পড়বেন এবং বারবার পড়বেন। এজাহার কি, এজাহারের বৈশিষ্ট্য কি, এজাহার কিভাবে লিপিবদ্ধ করা হয়, এজাহার কে লিপিবদ্ধ করেন, এজাহার লিপিবদ্ধ করার ক্ষমতা কার, এজাহার লিপিবদ্ধ করলে কি ছিঁড়ে ফেলা যায়, টেলিফোনের মাধ্যমে যদি সংবাদ আসে কিভাবে এজাহার লিপিবদ্ধ করতে হবে, কোন ক্ষেত্রে এজাহার লিপিবদ্ধ করা প্রয়োজন নাই, ঠিক আছে, এজাহারের সাক্ষ্যগত মূল্য কি, এজাহারের আইনগত ভিত্তি কি, বা এজাহারের এজাহার বিস্তারিত এজাহার বিষয়ে বিস্তারিত বিবরণ বলুন, এজাহার কত প্রকার, ঠিক আছে। এইগুলা বিষয় নিয়ে বিভিন্ন ধরনের এজাহারমূলক প্রশ্ন হতে পারে, এজাহারের প্রশ্ন হতে পারে। ধারা 154 পিআরবি 243 বিধি। ধারা 155-তে বলা হয়েছে, ধারা 154-তে বলা হয়েছে যদি আমলযোগ্য অপরাধের সংবাদ আসে তাহলে থানার অফিসার ইনচার্জ এজাহারে লিপিবদ্ধ করেন। আর যদি আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসে তাহলে তিনি কি করেন? জিডি অর্থাৎ জেনারেল ডায়েরিতে ওই বিষয়টি নোট করা হয় বা লিপিবদ্ধ করা হয়। এখন কথা হলো আমলযোগ্য অপরাধের বিষয়ে ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারা অনুযায়ী আমলযোগ্য অপরাধের বিষয়ে এজাহার লিপিবদ্ধ করা হয় 154 পিআরবি 243। আর এই বিষয়টি তদন্ত করা হয় ফৌজদারি কার্যবিধি আইনের 156 ধারা থেকে। 156 ধারা পিআরবি 258 বিধি অনুযায়ী, পিআরবি 258 বিধি অনুযায়ী এই আমলযোগ্য অপরাধের বিষয় তদন্ত করা হয়। ধারা 156 পিআরবি 258 বিধি। 155 ধারায় বলা হয়েছে যদি আমলের অযোগ্য অপরাধের সংবাদ আসে তাহলে সেই বিষয়টি জেনারেল ডায়েরিতে লিপিবদ্ধ করা হয়। পিআরবি কত? পিআরবি 377 বিধি না, পিআরবি 377 বিধি, পুলিশ আইনের 44, ফৌজদারি কার্যবিধি আইনের 155, পুলিশ আইনের 44, পিআরবি 377 বিধি। আর আমলের অযোগ্য অপরাধের বিষয় ম্যাজিস্ট্রেটের আদেশ ব্যতীত তদন্ত করা যায় না। যদি ম্যাজিস্ট্রেট আদেশ দেয় তাহলে আমলযোগ্য অপরাধের ন্যায় তদন্ত করা যায়, কিন্তু কোনো অপরাধী ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় না। ধারা 156-তে আমলযোগ্য অপরাধের তদন্ত, ধারা 157-তে আমলযোগ্য অপরাধের বিষয় নিয়ে যদি কোনো সন্দেহ হয় সেক্ষেত্রে করণীয় কি, ধারা 158-তে রিপোর্ট প্রদান। ধারা 160-এ বলা হয়েছে অপরাধ সম্পর্কে অবগত আছেন, নিজ থানা এলাকায় হোক
অথবা অন্য কোনো থানা এলাকায় হোক, তাহলে সেই ব্যক্তিকে হাজির হওয়ার জন্য বা সাক্ষী হওয়ার জন্য লিখিতভাবে সমন দিতে পারেন। যদি কখনো প্রশ্ন হয় যে পুলিশ অফিসার কোন কোন ক্ষেত্রে সমন দিতে পারেন, তাহলে 94, 103-এর 1 ধারায়, তারপরে 160 ধারায়, তারপরে 175 ধারা মোতাবেক পুলিশ অফিসার কোনো ব্যক্তিকে সাক্ষী হওয়ার জন্য সমন দিতে পারেন বা লিখিতভাবে আদেশ দিতে পারেন। তাহলে 160 ধারায় এই আদেশটি দেওয়া যায়। 161 ধারায় যদি হাজির হয় এক বা একাধিক ব্যক্তি, তাহলে তাদের সাক্ষ্য গ্রহণ করা যায়। এবং কিভাবে গ্রহণ করতে হবে? তারা যেভাবে বলবে সেভাবেই এই সাক্ষ্যটা বা জবানবন্দিটা লিপিবদ্ধ করতে হবে। সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। এখানে পৃথক পৃথকভাবে লিপিবদ্ধ করতে হবে। যদি 2 জন, 4 জন, 5 জন যদি হয়, তাহলে 5 জনের জন্য 5টা পৃষ্ঠায় বা যতটুকু লাগে ততটুকু লিপিবদ্ধ করতে হবে। 5 জনেরটা একসাথে লিপিবদ্ধ করা যাবে না, বা 2 জন 2 জন করে লিপিবদ্ধ করা যাবে না। পৃথক পৃথক ভাবে সাক্ষীর জবানবন্দি বা সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করতে হবে। আর এখানে সাক্ষীগণ প্রত্যেকটি প্রশ্নেরই পুলিশ অফিসার যে প্রশ্ন করবেন, সে প্রত্যেকটা প্রশ্নের জবাব দিতে বাধ্য থাকবেন। কিন্তু এমন কোনো প্রশ্নের জবাব দেবেন না যে প্রশ্নের জবাব দিলে ওই ব্যক্তির দণ্ড হতে পারে, সম্পত্তি বাজেয়াপ্ত হতে পারে, অথবা ফৌজদারি কোনো মামলা হতে পারে। সেই ক্ষেত্রে তিনি ওই সকল প্রশ্নের জবাব দিতে বাধ্য নয়। 62তে বলা হয়েছে এই জবানবন্দি যে প্রদান করবেন বা সাক্ষ্যের যে বিবৃতি দেবেন, সাক্ষী যে বিবৃতি প্রদান করবেন সেই বিবৃতিতে সাক্ষীর স্বাক্ষর করতে হবে না। কারণ পুলিশ অফিসারের নিকট দেওয়া কোনো সাক্ষ্য আইনে 24 ধারা অনুযায়ী আদালতে গ্রহণযোগ্য না। অর্থাৎ পুলিশের নিকট দেওয়া বিবৃতি আদালতে গ্রহণযোগ্য না। আদালত বিচারের স্বার্থে এগুলা ব্যবহার করে না। কিন্তু কিন্তু কোনো ক্ষেত্রে যদি সাক্ষী পুলিশ অফিসার কাছে এক ধরনের বিবৃতি প্রদান করে, আর আদালতে হাজির হওয়ার পর যদি ভিন্ন ধরনের কোনো কিছু বিবৃতি প্রদান করে, সেই ক্ষেত্রে সাক্ষীর বিরোধিতা করার জন্য, অর্থাৎ সাক্ষী যে ভুল তথ্য দিতেছে সেই ভুল তথ্য দেওয়ার জন্য তখন এই জবানবন্দি ব্যবহার করা যেতে পারে। ধারা 162। ধারা 163-তে বলা হয়েছে ভয়ভীতি, প্রলোভন, হুমকি, লোভ লালসা দেখিয়ে সাক্ষীর সাক্ষ্য নেওয়া যাবে না, অথবা কোনো ব্যক্তি যদি সাক্ষী দিতে চায় তাহলে তাকে ভয়ভীতি দেখানো যাবে না, বা টাকা পয়সা দিয়ে সেই সাক্ষীকে সাক্ষী দেওয়া থেকে বিরত রাখা যাবে না। ধারা 164-তে বলা হয়েছে ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারা অনুযায়ী ম্যাজিস্ট্রেট আসামির স্বীকারোক্তি বা সাক্ষীর সাক্ষ্য বা বিবৃতি গ্রহণ করতে পারবেন। এখানে সাক্ষীর সাক্ষ্য বা বিবৃতি গ্রহণ করার ক্ষেত্রে অবশ্যই আসামিকে 6টি প্রশ্ন করতে হবে। আসামির সাক্ষ্য বা আসামির স্বীকারোক্তি গ্রহণ করার ক্ষেত্রে তাকে 3 ঘন্টা সময় দিতে হবে। তাকে বুঝাইতে হবে তুমি এই বিষয়ে সাক্ষ্য স্বীকারোক্তি দিতে নাও পারো, তুমি দিতে বাধ্য না। তুমি যদি এই স্বীকারোক্তি দাও তাহলে এই স্বীকারোক্তি তোমার বিরুদ্ধে ব্যবহার করা হবে, তোমার জেল জরিমানা হবে, তোমার ফাঁসি হবে, এই হবে সেই হবে, দুনিয়ার বিষয়ে আসামিকে জানাইতে হবে। অথবা পুলিশ অফিসার কোনো হুমকি দিচ্ছে কিনা, ধামকি দিচ্ছে কিনা, বা কোনো ব্যক্তি মারধরের কোনো বিষয় দেখাইছে কিনা, বা কোনো ভয়ভীতি দেখাইছে কিনা, এই সকল বিষয় আসামিকে বলতে হবে। প্রত্যেকটা বিষয়ই আসামিকে জানাইতে হবে। ধারা 164, পিআরবি 300, ওই পিআরবি না, ফৌজদারি কার্যবিধি আইনের 364 ধারা। তাহলে ফৌজদারি কার্যবিধি আইনের 164, 364 ধারা অনুযায়ী এই অপরাধী ব্যক্তির স্বীকারোক্তি গ্রহণ করতে হবে। ধারা 164, ধারা 364। ধারা 165-তে বলা হয়েছে নিজ থানা এলাকায় বিনা পরোয়ানায় তল্লাশি। ধারা 166-তে বলা হয়েছে অন্য থানা এলাকায় তল্লাশি। ধারা 167-তে বলা হয়েছে হেফাজতে রাখার জন্য ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারেন। যে ম্যাজিস্ট্রেটের ক্ষমতা নাই, যার ক্ষমতা নাই সেও দিতে পারেন। কতদিন? সর্বোচ্চ 15 দিন। আর যার ক্ষমতা আছে সে আরো 30 দিন পর্যন্ত বৃদ্ধি করতে পারেন। সে আরো 30 দিন পর্যন্ত কি করতে পারেন? এই হেফাজত বৃদ্ধি করতে পারেন। ধারা 168-তে বলা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা মামলা তদন্তের ফলাফল দৈনিকই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে বা ঊর্ধ্বতন অফিসারকে অবহিত করবেন। ধারা 168 পিআরবি। ধারা 168-র সাথে পিআরবি কত? পিআরবি 274 বিধি। পিআরবি 274 বিধি 159, 159, 159 না, 169, 169 ধারায় বলা হয়েছে মামলা তদন্তকারী কর্মকর্তা কোনো অপরাধের তদন্ত করার পর যদি পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ না পান, সেক্ষেত্রে করণীয় কি? অপরাধী ব্যক্তিকে ছেড়ে দিতে হবে। অর্থাৎ যে ব্যক্তি অপরাধ করে নাই তাকে কি করতে হবে? তাকে ছেড়ে দিতে হবে। আর যখনই কোনো ব্যক্তিকে মোচলেকা নিয়ে হোক, যেভাবে হোক, বা যা আদালতের জামিন নিয়ে হোক, মোচলেকা নিয়ে হোক, বা নিজের মোচলেকায় হোক, বা আদালতের বিশেষ কোনো আদেশেই হোক, যখনই ছেড়ে দেওয়া হবে তখনই 317 বিধি, পিআরবি 317 বিধি। যেমন ফৌজদারি কার্যবিধি আইনের 57-2 বলা হয়েছে ছেড়ে দেওয়া, আবার 59-3-এও বলা হয়েছে ছেড়ে দেওয়া। এই প্রত্যেকটি ছেড়ে দেওয়ার ক্ষেত্রে কোনো অপরাধী ব্যক্তিকে যখন পুলিশ হেফাজত হতে ছেড়ে দেওয়া হবে তখনই পিআরবি 317 বিধি, আর যখনই গ্রেপ্তার করা হবে 316 বিধি, যখনই গ্রেপ্তার করা হবে 316, যখনই ছেড়ে দেওয়া হবে 317 বিধি। তাহলে 169 দ্বারা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে পিআরবি 317 বিধি। আবার 170 ধারায় বলা আছে যদি তদন্ত করার পর পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায় সেক্ষেত্রে
ওই অপরাধী ব্যক্তিকে ছেড়ে দেওয়া যাবে কোন ক্ষেত্রে? যদি অপরাধটি যদি জামিনযোগ্য হয়। যদি অপরাধটি জামিনযোগ্য হয় তাহলে সেক্ষেত্রে তাকে ছেড়ে দেওয়া যাবে। তাহলে পিআরবি 317 বিধি। 171 বলা হয়েছে ফরিয়াদি বা বাদী এবং সাক্ষীকে পুলিশ অফিসারের সাথে যেতে বাধ্য করা যাবে না, বা পুলিশ অফিসার তাদেরকে আদালতে যাওয়ার জন্য বাধ্য করবেন না, বা কোনো প্রকার বিপদে বা কোনো প্রকার ফ্যাসাদে ফেলতে পারবেন না। ধারা 170-1। তবে শর্ত থাকে যে এই পুলিশ এই সাক্ষী বা বাদী, এই সাক্ষী বা বাদী যদি আদালতে হাজির হতে না চায় বা অস্বীকার করে, অথবা যদি মুসলেকা দিতে যদি অস্বীকার করে, ফৌজদারি কার্যবিধি আইনের 170 ধারা অনুযায়ী যদি মুসলেকা দিতে যদি অস্বীকার করে, সেক্ষেত্রে কি করা যেতে পারে? ওই ব্যক্তিকে আটক করা যেতে পারে। ওই বাদী বা ফরিয়াদি এবং সাক্ষীকে আটক করা যেতে পারে এবং আদালতে প্রেরণ করা যেতে পারে। আদালত কি করতে পারেন? শুনানির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত ওই বাদী এবং সাক্ষীকে হেফাজতে রাখার জন্য নির্দেশ দিতে পারেন। 171 বলা হয়েছে যদি সাক্ষী বা বাদী আদালতে হাজির না হয় তার জন্য কে দায়ী থাকবেন? থানার অফিসারগণ দায়ী থাকবেন বা পুলিশ অফিসার দায়ী থাকবেন। অর্থাৎ পুলিশ অফিসার সাক্ষী এবং বাদীকে আদালতে হাজির করার জন্য অবশ্যই অবশ্যই দায়ী থাকবেন। ধারা 171। ধারা 172 বলা হয়েছে তদন্তের বিবরণ সম্বলিত ডায়েরি অর্থাৎ কেস ডায়েরি বা সিডি। পিআরবি 263, পিআরবি 264 বিধি। কেস ডায়েরি কে লিপিবদ্ধ করেন? কেস ডায়েরি কখন লিপিবদ্ধ করা হয়? কেস ডায়েরি কে দেখতে পারেন? কেস ডায়েরি কে দেখতে পারেন না? কেস ডায়েরি একটি গোপনীয় দলিল। কেস ডায়েরির সাক্ষ্যগত মূল্য কি? কেস ডায়েরির ভিত্তি কি? কেস ডায়েরির প্রয়োজনীয়তা কি? এই সকল বিষয়ে প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। বা কেস ডায়েরি পুলিশ রিপোর্ট 173। পুলিশ রিপোর্ট কাকে বলে? পুলিশ রিপোর্ট কত প্রকার? 2 প্রকার। কি কি? অভিযোগপত্র বা চার্জশিট এবং ফাইনাল রিপোর্ট বা চূড়ান্ত প্রতিবেদন। চূড়ান্ত প্রতিবেদন আবার কত প্রকার? চূড়ান্ত প্রতিবেদন আবার 5 প্রকার। কি কি? চূড়ান্ত প্রতিবেদন সত্য, চূড়ান্ত প্রতিবেদন মিথ্যা, চূড়ান্ত প্রতিবেদন তথ্যগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন আইনগত ভুল, চূড়ান্ত প্রতিবেদন আমলের অযোগ্য। ধারা 174 যদি অপমৃত্যু ইউডি মামলা, ইউডি কেস, ডেথ আনন্যাচারাল ডেথ অর্থাৎ অপমৃত্যু সম্পর্কে যদি বুঝতে পারেন তাহলে করণীয় কি? তাহলে সেখানে করণীয় কি? ধারা 174। ধারা 175 বলা হয়েছে এই অপমৃত্যু সম্পর্কে যদি কোনো ব্যক্তি জানেন তাহলে তাকে সাক্ষী হওয়ার জন্য পুলিশ অফিসার সমন দিতে পারেন। যেমন 94 ধারায়, 103 ধারায়, 160 ধারায়, 175 ধারায়। 176 ধারায় বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক কোনো মৃত ব্যক্তির মৃত্যুর কারণ সম্পর্কে জানার জন্য বা অনুসন্ধান করার জন্য তিনি কি করতে পারেন? কবরস্থ লাশও তিনি উত্তোলন করতে পারেন এবং উত্তোলন পূর্বক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতে পারেন। ধারা 176। ধারা 177 কালকের পড়া ছিল। ধারা 177 যদি কোনো অপরাধ সংঘটিত হয় তাহলে সেই অপরাধের বিচার কোন আদালত করতে পারবেন বা সেই অপরাধ কোন আদালতে বিচার হবে। অর্থাৎ অপরাধটি যে স্থানে সংঘটিত হবে সেই এলাকার এখতিয়ারাধীন যে আদালত থাকবে সেই আদালতে সংগঠিত অপরাধের বিচার কার্যক্রম অনুসন্ধান এবং বিচার কার্যক্রম হবে। ধারা 177। ধারা 182 বলা হয়েছে যদি অপরাধটির বিষয়, যে অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিষয় যদি বোঝা না যায় যে আসলে অপরাধটা কোথায় সংগঠিত হয়েছে, অপরাধটা ঢাকায় হয়েছে না সিরাজগঞ্জে হয়েছে, বগুড়া হয়েছে না রায়গঞ্জ, বগুড়া হয়েছে নাকি পাবনা হয়েছে, এই বিষয়ে যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে কি করা যাবে? যে কোনো জায়গায় অপরাধের বিচার করা যাবে। ধারা 182। ধারা 188। ধারা 188। 188-তে বলা হয়েছে বাংলাদেশের বাইরে কিছু অপরাধ, অর্থাৎ এখানে একটাই প্রশ্ন হতে পারে বা প্রশ্ন হওয়ার সম্ভাবনা আছে। সেই প্রশ্নটা হলো সরকারের অনুমোদন ব্যতীত কোন কোন ক্ষেত্রে, সরকারের অনুমোদন ব্যতীত কোন কোন ক্ষেত্রে অপরাধের মামলার নেওয়া যাবে না বা অপরাধের বিচার করা যাবে না। ধারা 188। তার ভিতরে ধারা 188। ধারা 188-তে কি বলা হয়েছে? যদি কোনো ব্যক্তি দেশের বাইরে অপরাধ করে দেশে ফেরত আসে তাহলে তিনি যে স্থানে নামবেন, অর্থাৎ বিমানের মাধ্যমে হোক, জাহাজের মাধ্যমে হোক, যেভাবে হোক, তিনি যে স্থানে সেখানে ল্যান্ড করবেন অর্থাৎ নামবেন, সেই ব্যক্তি সেখানে অপরাধ করছে মর্মে গণ্য হবে। ধারা 188। আর একটা বিষয় হলো এখানে দুইটা দুইটা অপরাধ হয় বা দুই ধরনের অপরাধ হয় বা দুই ধরনের কেস হয়। একটা হলো বিদেশে যদি কেউ অপরাধ করে, আর একটা বিষয় হলো কোনো ব্যক্তি যদি বাংলাদেশের রেজিস্ট্রিকৃত অর্থাৎ দেখা গেল যে বাংলাদেশের রেজিস্ট্রেশন করা কোনো জাহাজে
অথবা উড়োজাহাজে, যেমন বিমান বাংলাদেশ, বাংলাদেশের একটা এয়ারলাইন্সের একটা বিমান। এই বিমান বাংলাদেশে যদি কোনো ব্যক্তি অপরাধ করে, তাহলে এই বিমান বাংলাদেশ যদি ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল অথবা রাজশাহী, যদি কোনো জায়গায় যদি এই বিমানটি যদি ল্যান্ড করে, ওই ব্যক্তি সেই জায়গায় অপরাধ করছে মর্মে গণ্য হবে, ধারা 188। তাহলে ধারা 1 থেকে ধারা 188 কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে ইনশাল্লাহ আমরা শুরু করব ধারা 190 থেকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ধারা 190, ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা। আমরা পুলিশ অফিসার যেমন কনস্টেবল কি কি করতে পারি, কি কি করতে পারি না। একজন এএসআই কি কি করতে পারে, কিছুই করতে পারে না। একজন সাব ইন্সপেক্টর মামলা তদন্ত করতে পারে, একজন এএসআই পারে না। আবার একজন এএসআই যতটুকু পারে, একজন কনস্টেবল সেম পারে না। ঠিক এই মামলা বিচারের ক্ষেত্রেও ম্যাজিস্ট্রেটদের বিভিন্ন ধরনের ক্ষমতা দেওয়া আছে। যেমন প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট যে কাজ করতে পারেন, সেই কাজটা দেখা গেল যে প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট করতে পারেন না। অথবা দেখা গেল প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট এমন একটা অপরাধে আমলে নিতে পারেন বা বিচার করতে পারেন, সেই অপরাধটা দেখা গেল আবার দ্বিতীয় শ্রেণীর বা তৃতীয় শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন না। কিন্তু এমন সিস্টেম করতে পারেন, যেমন কনস্টেবল যে কাজগুলো করতে পারে, একজন এসআই সেগুলো করতে পারে, একজন সাব ইন্সপেক্টর সেগুলো পারে। অথবা একজন কোন কনস্টেবল, একজন এসআই অথবা একজন এসআই যে কার্যক্রম সম্পাদন করতে পারে, এই দৈনন্দিন যে কার্যক্রমগুলো থাকে বা মামলা তদন্ত থেকে শুরু করে যে সকল কার্যক্রমে থাকে, যে কার্যক্রমে তিনি করতে পারেন, সেই কাজগুলো একজন থানার ওসি করতে পারেন। মানে সে পদাধিকার বলে, তার পদের বলেই তিনি এই কাজগুলা করতে পারেন। ঠিক সেম এখানে দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, প্রথম শ্রেণীর যে ম্যাজিস্ট্রেট যারা আছেন, তারা যে সকল অপরাধ আমলে নিতে পারেন, সেই সকল অপরাধ আবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলে নিতে পারেন। সেই অপরাধের আবার বিচারও করতে পারেন, অনুসন্ধান করতে পারেন। তাহলে ধারা 190-তে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা, অর্থাৎ কোন ম্যাজিস্ট্রেট কোন ধরনের অপরাধ আমলে নিতে পারেন আর কোন ধরনের ম্যাজিস্ট্রেট কোন ধরনের অপরাধ আমলে নিতে পারেন না। ধারা 190-1। ধারা 190-1, মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যদি মহানগর এলাকায় হয়, তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যদি জেলা পর্যায়ে হয়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যে কোনো অপরাধ আমলে নিতে পারেন। অর্থাৎ এখানে বলা হয়েছে কোন কোন অপরাধ নিতে পারেন, যে কোনো অপরাধ আমলে নিতে পারেন, সেই অপরাধের অনুসন্ধান এবং বিচার করতে পারেন। ধারা 190-1। কে কে পারেন? তাহলে মহানগর এলাকা যদি হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, আর জেলা পর্যায়ে যদি হয় তাহলে কে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। সেই সাথে কে পারেন? প্রথম শ্রেণীর একজন ম্যাজিস্ট্রেট পারেন, যিনি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, তিনিও সকল ধরনের অপরাধ আমলে নিতে পারেন, অনুসন্ধান করতে পারেন, বিচার কার্যক্রম করতে পারেন। অথবা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য যে কোনো ম্যাজিস্ট্রেট এই অপরাধ আমলে নিতে পারেন। ধারা 190-1। একের কতে বলা হয়েছে অপরাধ সম্পর্কিত যদি নালিশ পাওয়া যায়, অর্থাৎ নালিশটা কোথায় করতে হয়? আদালতে করতে হয়। নালিশ আদালতে করতে হয়, ম্যাজিস্ট্রেটের কাছে যে নালিশ করতে হয়। তাহলে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে সুবিচার পাওয়ার আশায় যদি নালিশ করেন ম্যাজিস্ট্রেটের নিকট, তাহলে সেই নালিশ এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই নালিশ গ্রহণ করতে পারেন এবং এই নালিশের অনুসন্ধান এবং বিচার কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ধারা 190-1 ক। তাহলে যেহেতু বলা হয়েছে যে যে কোনো অপরাধ, সেটা খুন হোক, ধর্ষণ হোক, ডাকাতি হোক, দস্যুতা হোক, চুরি কারবারি হোক, বলপূর্বক গ্রহণ হোক, যে কোনো ধরনের অপরাধ, সেই অপরাধটা কে আমলে নিতে পারেন? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। যদি মহানগর এলাকা হয়, যেমন ডিএমপি, আরএমপি, এসএমপি, সিএমপি, কেএমপি, বিএমপি, এইগুলা যদি মেট্রোপলিটন এলাকায় হয় তাহলে মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট। আর যদি জেলা পর্যায়ে হয় তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই সাথে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা সরকার কর্তৃক বিশেষভাবে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট
সকল মামলা বা সকল অপরাধ আমলে নিতে পারেন। তার ভিতরে কোন কোন বিষয়গুলো থাকতে পারে, এই কি কি বিষয়ে অপরাধগুলো হতে পারে? প্রথম বিষয়টা হলো নালিশ। যদি কোনো ব্যক্তি আদালতে হাজির হয়, দেখা গেল যে থানার অফিসারের কাছে বা থানায় ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করার পরে অপরাধের বিষয়ে কোনো অভিযোগ দিতে পারে না, কোনো মামলা করতে পারে না, কোনো কেস করতে পারে না, সে এখন কি করবে? ওই ব্যক্তি সুবিচার পাওয়ার জন্য সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে গেছে। যখন ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, তখন কি হয়েছে? ওই বিষয়টা সিআর মামলা হয়েছে, নালিশ। নালিশ হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে যখন অপরাধের বিষয় বলছে, ম্যাজিস্ট্রেট কি করেছে? যেহেতু ম্যাজিস্ট্রেটের কাছে গেছে, তখন ম্যাজিস্ট্রেট আর ফিরিয়ে আদায় নাই, ফিরিয়ে না দিয়ে ওই ব্যক্তির নালিশ গ্রহণ করছে। এই নালিশ, প্রত্যেকটা নালিশই মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং ক্ষমতাপ্রাপ্ত বিশেষভাবে, সাধারণভাবে না, বিশেষভাবে যাকে ক্ষমতা দেওয়া হয়েছে, এই বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট এই নালিশি মামলা গ্রহণ করতে পারেন। ধারা 190-এর ক। খতে বলা হয়েছে পুলিশ অফিসার কর্তৃক লিখিত রিপোর্ট পেলে, অর্থাৎ পুলিশ অফিসার যখন কোনো অপরাধের এজাহার গ্রহণ করেন, সেই এজাহার যখন আদালত বরাবর প্রেরণ করা হয়, তখন সেই এজাহারের বিষয়, অর্থাৎ সেই মামলার অপরাধের বিষয় যে কাগজপত্র বা প্রতিবেদন প্রেরণ করেন, সেই রিপোর্ট কি করতে পারেন? এই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন এবং অনুসন্ধান বিচার কার্যক্রম করতে পারেন। ধারা 190-এর খ। আর গতে বলা হয়েছে নিজের জ্ঞান মতে, অর্থাৎ আদালতের বিচারকের জ্ঞান মতে বা সন্দেহবশত, যদি সন্দেহ হয়, সন্দেহবশত অথবা অন্য কোনো ব্যক্তির মাধ্যমে যদি খবর পান, তাহলে সেই খবরের ভিত্তিতে যে কোনো অপরাধ আমলে নিতে পারেন। ধারা 190-এর গ। কে কি পারেন? মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট এবং বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত যে কোনো ম্যাজিস্ট্রেট সকল ধরনের অপরাধ আমলে নিতে পারেন। তার ভিতরে কি কি? নালিশি মামলা, তারপরে জিআর মামলা, পুলিশের কাছে যে মামলাগুলো হয় সেগুলো জিআর মামলা। এই জিআর মামলার বিষয়গুলো, অর্থাৎ পুলিশ যে রিপোর্টগুলো প্রদান করেন কোর্টে, সেই রিপোর্টগুলা এরা গ্রহণ করতে পারেন এবং বিচার করতে পারেন, আমলে নিতে পারেন, আমলে নিতে পারেন। আর গতে বলা হয়েছে যদি নিজের জ্ঞান মতে বুঝতে পারেন বা জানতে পারেন বা সন্দেহ হয় বা কোনো ব্যক্তির মাধ্যমে কোনো অপরাধের সংবাদ যায়, তাহলে সে বিষয়টিও এই ম্যাজিস্ট্রেট গ্রহণ করতে পারেন। ধারা 190-এর ক, খ, গ। ধারা 190-এর 2 বলা হয়েছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপধারা 1-এর ক ও খ এর অধীন অপরাধ আমলে নিয়ে বিচার করতে পারেন। অর্থাৎ এটা লাগবে না, 190-এর 1 হলেই হবে। 190-এর 1, 196, 196। আচ্ছা, আমরা 191টাও হালকা একটু টাচ দিয়ে যাই, এটা লাগবে না। এটা আপনার এমসিকিউ এর ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে, না হলে নাই। এমসিকিউ এর ক্ষেত্রে প্রশ্ন থাকতে পারে, না হলে নাই। 191-তে বলা হয়েছে আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর। আসামির আবেদন ক্রমে মামলা হস্তান্তর, অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের 190-এর 1 উপধারার খ দফা অনুসারে, অর্থাৎ পুলিশের রিপোর্ট অনুসারে কোনো অপরাধ আমলে নিলে সাক্ষ্য গ্রহণের পূর্বে, অর্থাৎ সাক্ষ্য গ্রহণ এখনো হয় নাই, সেই সাক্ষ্য গ্রহণের পূর্বে আসামিকে জানাতে হবে তিনি অন্য আদালতে বিচার পেতে পারেন, তিনি অন্য আদালতে বিচার পেতে পারেন। অতঃপর আসামি যদি এক বা একাধিক হয় এবং তাদের মধ্যে একজন যদি অন্য আদালতে বিচার পেতে চায়, তাহলে দায়রা আদালতে অথবা অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট মামলা হস্তান্তর করতে হবে। অর্থাৎ পুলিশ রিপোর্টের মাধ্যমে 190 ধারা 91 ধারায় বলা হয়েছে পুলিশ রিপোর্টের মাধ্যমে যদি কোনো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেন, কোন অপরাধ কে নিতে পারেন? দেখা গেল চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিতে পারেন, মুখ্য মহানগর ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি অপরাধটি আমলে নেয়, সেই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কি করবেন? তিনি অপরাধী ব্যক্তিকে বলবেন, এক্ষেত্রে অপরাধী ব্যক্তিকে বলবেন যে তুমি যে অপরাধটা করছো, সে অপরাধের বিচার কার্যক্রম আমার আদালতে চলতেছে বা চলমান, কিন্তু তুমি এই অপরাধের বিচার অন্য কোনো আদালতে পাইতে পারো, তুমি অন্য কোনো আদালতে পাইতে পারো। সেক্ষেত্রে অপরাধী ব্যক্তি যদি এক বা একাধিক জন হয়, যদি একজন হয়, সে যদি না চায় তাহলে সেই করতে পারবেন। আর অপরাধী ব্যক্তি যদি দেখা গেলো 5 জন 7 জন হলো, এই 5 জন 7 জনের ভিতরে যদি কোনো একজন ব্যক্তি, কোনো একজন অপরাধী যদি বলে যে হ্যাঁ আমি অন্য আদালতে বিচার পাইতে ইচ্ছুক, আমি এই আদালতে বিচার চাই না, আমি অন্য কোনো আদালতে
বিচার যেহেতু প্রাপ্য, আমি সেখানেই বিচার চাই, আমার অপরাধের বিচার সেখানে করা হোক। তাহলে এই ম্যাজিস্ট্রেট কি করবেন? ওই ম্যাজিস্ট্রেটের আদালত বরাবর এই অপরাধটি বা এই মামলাটি প্রেরণ করবেন বা হস্তান্তর করবেন। কিভাবে করবেন? যদি প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয়, তাহলে দায়রা আদালতে প্রেরণ করতে হবে। আর যদি প্রথম শ্রেণীর হয়, তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বরাবরও অপরাধটির বিচারের জন্য প্রেরণ করা যাবে। ধারা 191। ধারা 190 বলা হয়েছে অপরাধ আমলে নিতে পারেন কে পারেন? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট যে কোনো অপরাধ আমলে নিতে পারেন। যে কোনো অপরাধের আমলের ক্ষেত্রে যদি পুলিশ রিপোর্টের মাধ্যমে কোনো রিপোর্ট গ্রহণ করা হয় বা যে ম্যাজিস্ট্রেট গ্রহণ করেন, সেই ম্যাজিস্ট্রেট কি করবেন? সেই ম্যাজিস্ট্রেট ওই অপরাধীদের বলবেন বা জানাবেন যে তোমরা এই অপরাধের যে বিচারটা চলতেছে, এই অপরাধের বিচারটা অন্য কোনো আদালতে পাইতে পারো। তাহলে অপরাধী যদি ইচ্ছুক থাকে, তাহলে সেই অপরাধের বিষয়টি বা মামলাটি অন্য কোনো আদালতে হস্তান্তর করতে হবে। ধারা 191। আর 92তে বলা হয়েছে ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। ধারা 192-1, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা যে কোনো মুখ্য ম্যাজিস্ট্রেট যে মামলা বিচার বা ইনকোয়ারির জন্য আমলে নিতে পারেন, তিনি সেই মামলা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেটের নিকট হস্তান্তর করতে পারেন। অর্থাৎ আমরা যেমন পড়ছিলাম 56 ধারায়, 55 ধারায়, 56 ধারায় যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অথবা মামলা তদন্তকারী কর্মকর্তা অধস্তন দ্বারা কি করতে পারেন? গ্রেপ্তার করাইতে পারেন। ঠিক এখানে 192 ধারার 1-এ বলা হয়েছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে অপরাধ অনুসন্ধানের জন্য বা বিচারের জন্য গ্রহণ করতে পারেন, সেই অপরাধটি বিচারের জন্য তার অধস্তন প্রথম শ্রেণী হোক অথবা যদি দ্বিতীয় শ্রেণীর কোনো অফিসারকে ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দেয়, তাহলে দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও সে অপরাধের বিচার করতে পারেন, সেই অপরাধের বিচারের জন্য তাদের কাছে হস্তান্তর করতে পারেন। ধারা 192-1। তাহলে মামলা হস্তান্তর দেখা গেল ওসি সাব ইন্সপেক্টরের কাছে দিল, আর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের নিকট বিচারের জন্য দিল। ধারা 192-1। আর 2-এ বলা হয়েছে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোনো অপরাধ যদি আমলে নেয়, আমলে নিলে মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধটি একই জেলার ক্ষমতা সম্পন্ন অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান বা বিচারের জন্য হস্তান্তরের নির্দেশ দিতে পারেন এবং উক্তরূপ ম্যাজিস্ট্রেট মামলাটি নিষ্পত্তি করবেন। এখন এখানে প্রথম যে বিষয়টি ছিল, যেটা এসপি পারেন, যেটা এসপি স্যার পারেন, সেটা তিনি কি করতে পারেন? ওসি স্যারকে দিয়ে করাতে পারেন যে এটা তুমি করো, এটা তুমি একটু করে দাও। এখন বলা হয়েছে এসপি স্যার যেটা করবেন, দেখা গেল যে ওসি স্যার যেটা পারেন, ওসি স্যার যে বিষয়টি আমলে নিতে পারেন, সে বিষয়টি এসপি স্যার কি করতে পারেন? সে দেখা গেল এক ওসিকে না দিয়া অন্য ওসিকে দিতে পারেন, বা এক সাব ইন্সপেক্টরকে না দিয়া, ওসি দেখলো যে এক সাব ইন্সপেক্টরকে না দিয়া হইতেছে না, অন্য কোনো সাব ইন্সপেক্টরের কাছে অপরাধী দেয়, তুমি বিচার করো, এই জিনিসটার তুমি বিচার করো। তাহলে 192 প্রথম যে বিষয়টি ছিল, যেটা ওসি স্যার পারেন, সেটা তিনি সাব ইন্সপেক্টরকে দিয়ে করাতে পারেন। আর এখন যে বিষয়টি হলো, যেটা একজন সাব ইন্সপেক্টর পারে, এখন ওসি চাইলে অন্য কোনো সাব ইন্সপেক্টর দিয়ে সেই অপরাধটির বিচার করাতে পারেন। এটা কথার কথা বললাম, এখানে বলা হয়েছে ম্যাজিস্ট্রেটের কাছে। ম্যাজিস্ট্রেটের বিষয় আছে, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি কোনো অপরাধের বিচার করতে পারেন, সেই সেই মানে এলাকায় মানে তার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকবে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তিনি কি করতে পারেন? অন্য কোনো ক্ষমতা সম্পন্ন ম্যাজিস্ট্রেট দ্বারা ওই অপরাধটি বিচারের জন্য ওই প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে হস্তান্তর করার জন্য নির্দেশ দিতে পারেন এবং অন্য ম্যাজিস্ট্রেট দ্বারা মামলাটি নিষ্পত্তি করতে পারেন। ধারা 192-2। তো ধারা 190, ধারা 191, ধারা 192 বুঝতে কোনো সমস্যা আছে কারো? ধারা 196, 96টা খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ এই জন্য যে রাষ্ট্রদ্রোহীর অপরাধের দায়ের মামলা, অর্থাৎ রাষ্ট্রদ্রোহমূলক যদি কোনো অপরাধ হয়, সেক্ষেত্রে অপরাধের মামলাটা কিভাবে দায়ের করতে হবে বা রুজু করতে হবে বা কিভাবে নিতে হবে। ধারা 196, সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অফিসারের নালিশ ব্যতীত আদালত দণ্ডবিধির 6 ও 9 ক অধ্যায়ের 108, 153, 294 ক, 295 ক, 509, 505, 505 ধারার দণ্ডনীয় কোনো অপরাধ আমলে নেবেন না। কখন নেবেন না? যদি সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তা বা কোনো অফিসার যদি নালিশ না জানায়,
অর্থাৎ নেওয়ার জন্য যদি না বলে, এখন দেখা গেল সরকার বা সরকার কর্তৃক কোনো অফিসার নেওয়ার জন্য বললো না, আপনি নিয়ে বসে থাকলেন, এইভাবে আপনি রাষ্ট্রদ্রোহীমূলক কোনো অপরাধ আমলে নিতে পারবেন না। রাষ্ট্রদ্রোহমূলক কোনো অপরাধ আমলে নেওয়ার ক্ষেত্রে কি করতে হবে? অবশ্যই সরকার বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কোনো কর্মকর্তার নির্দেশ বা আদেশ বা নালিশ থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনি ওই অপরাধটি আমলে নিতে পারবেন, মামলা রুজু করতে পারবেন, অনুসন্ধান তদন্ত বিচার যে কোনো কার্যক্রমই করা যাবে। ধারা 196। তাহলে এখানে রাষ্ট্রদ্রোহিতার যে অপরাধের বিষয়গুলো থাকে, রাষ্ট্রদ্রোহিতার অপরাধের বিষয়ে প্রথমেই মামলা রুজু করা যায় না। এই বিষয়গুলো প্রথম অনুসন্ধান করা হয়, তদন্ত করা হয়, তারপরে যদি এর সত্যতা পাওয়া যায়, সেই ক্ষেত্রে যতটুকু আমার মনে হয় সেই ক্ষেত্রে করা হয়, মামলা রুজু করা হয়। মামলা রুজু করার ক্ষেত্রেও কি করা লাগে? সরকারের অনুমোদন লাগে, অনুমতি লাগে। সরকারের অনুমোদন লাগে বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসারের বা সরকারি কোনো অফিসারের কোনো নালিশ লাগে বা অনুমতি লাগে বা পরামর্শ লাগে। সেই ক্ষেত্রে এই মামলাটা রুজু করা যায়, তাছাড়া এই মামলা রুজু করা যায় না। তাহলে কোন কোন ক্ষেত্রে সরকারের আদেশ ব্যতীত কোনো অপরাধের বিচার করা যায় না বা মামলা রুজু করা যায় না? 188 ধারায় যে বলা ছিল, 188 ধারায় যদি দেশের বাইরে কোনো অপরাধ সংঘটিত হয় অথবা দেশের রেজিস্ট্রিকৃত কোনো উড়োজাহাজ বা জাহাজে যদি কোনো অপরাধ সংগঠন করা হয়, সেক্ষেত্রে কি করা যায় না? সেক্ষেত্রে মামলা রুজু করা যায় না। সেক্ষেত্রে কি লাগে? সরকারের অনুমোদন লাগে। সরকারের অনুমোদন ব্যতীত মামলা রুজু করা যায় না। আর এখানে 196 ধারায় কি বলছে? দণ্ডবিধির কিছু অপরাধের ক্ষেত্রে, দণ্ডবিধির কিছু অপরাধের ক্ষেত্রে, দণ্ডবিধির কিছু অপরাধ, যে অপরাধগুলো আছে 108-এর ক ধারা, 153-র ক, 294-এর ক, 295-এর ক, 505 ধারা, 505 ধারা, এই সকল অপরাধের ক্ষেত্রে সরকার যদি কোনো নির্দেশনা না দেয়, সরকার যদি কোনো নালিশ না করে বা সরকার যদি নেওয়ার জন্য অনুমোদন না দেয়, সেই ক্ষেত্রে এই অপরাধগুলা আমলে নেওয়া যাবে না, অপরাধের মামলাও করা যাবে না, অপরাধের কেসও করা যাবে না। সেক্ষেত্রে অপরাধ নেওয়াও যাবে না, অপরাধের বিচারও করা যাবে না। ধারা 196, ধারা 188, ধারা 196। রাষ্ট্রদ্রোহিতার অপরাধের ক্ষেত্রে মামলা দায়ের করা যাবে না। করা যাবে কখন? যদি সরকার অনুমোদন দেয় বা সরকারি কর্তৃপক্ষ অনুমোদন দেয়, তখন করা যাবে। যদি সরকার অনুমোদন না দেয় বা সরকার কর্তৃপক্ষ যদি অনুমোদন না দেয়, সেক্ষেত্রে মামলা নেওয়া যাবে না এবং অপরাধের বিচারও করা যাবে না। ধারা 196। বুঝতে কারো কোনো সমস্যা হয়? যদি সমস্যা হয় একটু কষ্ট করে বলেন। বুঝতে কারো সমস্যা আছে? 196টা আবার একটু বলেন স্যার। 196 হলো রাষ্ট্রদ্রোহমূলক অপরাধ, মনে আছে? ফৌজদারি কার্যবিধি আইনের 108 ধারার যে অপরাধগুলা, কি কি অপরাধ? প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, এদের সংক্রান্ত যে অপরাধগুলো আছে বা রাষ্ট্রের বিরুদ্ধে সংক্রান্ত যে অপরাধগুলো আছে, এমন কোন অপরাধ করছে যা রাষ্ট্রের জন্য ক্ষতিকর, সরকারের জন্য ক্ষতিকর, প্রধানমন্ত্রী, তারপরে প্রধান বিচারপতি, স্পিকার, সরকার, এদের মানহানিকর, এই সকল যে অপরাধগুলো আছে, এই সকল অপরাধের ক্ষেত্রে কি করা লাগবে? সরকারের অনুমতি লাগবে, অনুমোদন লাগবে বা সরকার কর্তৃক নিজের নালিশ করা লাগবে। তাদের নালিশ ছাড়া এই অপরাধ আমলে নেওয়া যাবে না। কে আমলে নেবে না? আদালত বা ম্যাজিস্ট্রেট আমলে নেবে না, অথবা পুলিশ অফিসার আমলে নেবে না। আর এগুলা বিষয়ে যদি কোনো নালিশ না হয়, নালিশ হলে তো কোথায় হবে? নালিশ অবশ্যই কোর্টে হবে। নালিশ অবশ্যই কোর্টে হবে, আদালতে হবে। আদালতে যখন এই বিষয়ে নালিশ হবে না, তখন আদালত এই অপরাধগুলা আমলেও নেবে না। আর যখন নালিশ হবে তখন আমলে নেবে, বা সরকার যদি অনুমোদন দেয় সেক্ষেত্রে এই অপরাধগুলা আমলে নেবে, আমলে নিয়ে বিচার করতে পারবে। ধারা 196। আর ধারা 188, ধারা 196-তে এই বিষয়টাই বলা আছে, সরকার কর্তৃক যদি অনুমোদন না থাকে তাহলে সেক্ষেত্রে কোন কোন অপরাধের বিচার করা যাবে না। ধারা 188-তে
দেশের বাইরে কৃত অপরাধ, উড়োজাহাজে বা জাহাজে কৃত অপরাধ অথবা রাষ্ট্রদ্রোহিতামূলক যে অপরাধগুলো হয় সেক্ষেত্রে যদি সরকারের অনুমোদন না থাকে তাহলে অপরাধের বিচার করা যাবে না বা অপরাধ আমলে নেওয়া যাবে না। ধারা 188, ধারা 100 কত 96, ধারা 196। আর বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি। আর একটা ধারা পড়াবো 199। 199, 199টাও খুবই গুরুত্বপূর্ণ এবং এই ধারার যে অপরাধটা এখন সচরাচর হয়, দেবর ভাবি দেবর ভাবি প্রতিবেশী ভাবি প্রতিবেশী দেবর। কি অপরাধ? পরকীয়া সংক্রান্ত অপরাধ। কি অপরাধ? পরকীয়া সংক্রান্ত অপরাধ। ব্যভিচার বা বিবাহিতা স্ত্রীলোককে ফুঁসিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ বা মামলা। দেখা গেল ভাই আছে, ভাইয়ের বউ নাই, কি হয়েছে, দেবরের সাথে পলায় গেছে। সেক্ষেত্রে যে মামলাটা হবে 199 ধারার, এই মামলাটা কে আমলে নিতে পারবেন, কে বিচার করতে পারবেন, আর এই অপরাধের ক্ষেত্রে কে মামলা দায়ের করতে পারবেন। অর্থাৎ দেখা গেল ভাবি নাই, ভাই আছে, ভাইয়ের ভাবি চম্পট মারছে। এই ভাইয়ের ভাবি যখন চম্পট মারবে তখন এই অপরাধের বিচারটা কোন আদালত করবেন, এই অপরাধটা আমলে কে নেবেন, এই অপরাধটার বিচারের জন্য অভিযোগ কে করবেন বা কে করতে পারবেন, সে বিষয়ে বলা আছে ধারা 199। এই ব্যভিচার সংক্রান্ত বা বিবাহিতা স্ত্রীলোককে ফুসলিয়ে নিয়ে যায়, এখানে অবশ্যই কিন্তু বিবাহিতা স্ত্রীলোক হতে হবে। বিবাহিতা স্ত্রী লোক অর্থাৎ মহিলাটি অবশ্যই বিবাহিত হতে হবে, বিবাহিত ছাড়া এই অপরাধটা হবে না। বিবাহিত যদি না হয় সেই ক্ষেত্রে এই অপরাধটা আবার কোথায় যাবে? নারী ও শিশু নির্যাতন দমন আইনের কোন ধারায়? হয় 9 ধারায় যাবে, না হলে অপহরণে যাবে। হয় 9 ধারায়, 9 আছে, 9-এর ক আছে, 10 আছে, অথবা কোন ধারায় আছে? অপহরণ সংক্রান্ত যে ধারা আছে 7, সেই 7 ধারায় চলে যাবে এই অপরাধ। যদি বিবাহিত না হয় তাহলে অপরাধ যাবে নারী শিশু নির্যাতন দমন আইনে, আর যদি বিবাহিত হয় সেক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি আইনের ধারা 199। তাহলে ব্যভিচার বা স্ত্রীলোক, বিবাহিত স্ত্রীলোককে ফুসিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ বা মামলা। সংশ্লিষ্ট ব্যক্তির স্বামী অর্থাৎ যে মহিলাকে নিয়ে যাবে সেই মহিলার স্বামী, অথবা স্বামী যদি না থাকে তার অনুপস্থিতিতে যার তত্ত্বাবধানে ওই নারীকে রেখে যাওয়া হয়েছিল সেই তত্ত্বাবধানকারী ব্যক্তি ব্যতীত আদালত দণ্ডবিধির 497 ও 498 ধারার অপরাধ আমলে নেবেন না। অর্থাৎ ব্যভিচার সংক্রান্ত যে অপরাধ আছে, ব্যভিচার দণ্ডবিধির দণ্ডবিধি 497 ও 498 ধারার যে অপরাধ গুলো আছে, এই দুইটা অপরাধ কে আমলে নেবেন না? আদালত আমলে নেবেন না। এখন 497 ধারায় কি অপরাধ আছে? 497, দণ্ডবিধি 497 কি আছে কেউ বলতে পারবেন? বেবিচার বেবিচার বলতে পরকীয়া যেটা। হ্যাঁ, 497তে আছে ব্যভিচার, আর 498 কোন বিবাহিতা নারীকে ফুসলিয়ে নিয়ে যাওয়া বা অপহরণ করে নিয়ে যাওয়া, প্রলুব্ধ করে নিয়ে যাওয়া বা সেখানে আটক রাখা। কিন্তু এখানে কিন্তু অবশ্যই মহিলার অপরাধ হবে না, অপরাধটা কার হবে? অপরাধটা পুরুষ ব্যক্তির হবে, যে ব্যক্তি নিয়ে যাবে অপরাধটা তার হবে। মহিলার সম্মতি থাকুক, সম্মতি থাকলে সেক্ষেত্রে কোনো অবস্থা কিন্তু অবশ্যই মহিলার সম্মতি থাকতে হবে। মহিলার সম্মতি থাকবে, মহিলার সম্মতি নিয়েই এই অপরাধটা, ব্যভিচার সংক্রান্ত অপরাধ অথবা কোনো বিবাহিত নারীকে অপরাধ অপহরণটা প্ররোচিত করা বা নিয়ে যাওয়া বা কোনো স্থানে স্থানান্তর করা। তাহলে 199 ধারায় বলা হয়েছে
ওই সংশ্লিষ্ট নারী বা মহিলার স্বামী অথবা ওই স্বামী যদি না থাকে, স্বামীর অবর্তমানে স্বামীর অবর্তমানে বা অনুপস্থিতিতে ওই নারী যার তত্ত্বাবধানে ছিলেন, অর্থাৎ দেখা গেল যে স্বামী নাই, স্বামীর বাপ আছে, মানে ওই নারীর শ্বশুর আছে বা শাশুড়ি আছে, অথবা দেখা গেল নারী যদি বাড়িতে থাকে তাহলে তার মা বাবা আছে, তার ভাই আছে, চাচা আছে। এই সংশ্লিষ্ট ব্যক্তি যারা ওই নারী যার তত্ত্বাবধানে থাকবে, সেই ব্যক্তির অভিযোগ ব্যতীত বা নালিশ ব্যতীত আদালত দণ্ডবিধির 497 ও 498 ধারার অপরাধ আমলে নেবেন না। কে নেবেন না? আদালত আমলে নেবেন না। আদালত আমলে নেবেন না। 6 জন আছে মহিলা। 99 ধারা 498। তবে শর্ত থাকে যে স্বামীর বয়স যদি 18 বছরের কম হয়, অর্থাৎ যে নারী ব্যভিচার করছে অথবা ফুসলিয়া নিয়ে কেউ চলে গেছে, সেই নারীর স্বামীর বয়স যদি 18 বছরের কম হয়, অথবা অসুস্থ হয়, অথবা পাগল হয়, অথবা আদালতে যে যে নালিশ করবে সেক্ষেত্রে যদি অসমর্থ হয়, তাহলে আদালতের অনুমতি নিয়ে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নালিশ করতে পারেন। তাহলে নালিশটা কে কে করতে পারেন? ওই নারীর স্বামী করতে পারেন। ওই নারীর স্বামী যদি অনুপস্থিত থাকে, সেক্ষেত্রে ওই নারী যার তত্ত্বাবধানে থাকবে, তার পিতামাতা বা শ্বশুর শাশুড়ি বা ভাই ভাইস্তা যাই তত্ত্বাবধানে থাকবে, সেই ব্যক্তি করতে পারবেন। অথবা ওই স্বামী যদি অসুস্থ হয়, পাগল হয়, শারীরিকভাবে যদি অক্ষম হয়, অথবা আদালতের নালিশ করতে যদি অসমর্থ হয়, সেক্ষেত্রে কে পারেন? আদালতের অনুমতি নিয়ে, এখানে আদালতের অবশ্যই অনুমতি নিতে হবে। আদালতের অনুমতি নিয়ে তার পক্ষে অন্য কোনো ব্যক্তি নালিশ করতে পারেন, ধারা 199। তবে আরো শর্ত থাকে যে এখানে ওই নারীর স্বামী যদি সশস্ত্র বাহিনীতে চাকরি করেন, অর্থাৎ দেখা গেল সামরিক কোনো বাহিনীতে যদি চাকরি করেন এবং তিনি যদি ছুটি না পান, তাহলে তার পক্ষে আদালতের অনুমতি নিয়ে অন্য কোনো ব্যক্তি নালিশ করতে পারেন, ধারা 199। তাহলে কে কে নালিশ করতে পারেন? এখানে ওই নারীর স্বামী করতে পারেন, অথবা ওই নারীর শ্বশুর শাশুড়ি বা বাপ মা করতে পারেন, মানে যে যার তত্ত্বাবধানে থাকবে সেই ব্যক্তি করতে পারবেন। সেই ব্যক্তির নালিশ ব্যতীত আদালত কি করবে না? অপরাধ আমলে নেবে না। তবে শর্ত থাকে যে ওই নারীর স্বামী যদি 18 বছরের কম হয়, যদি অসুস্থ হয়, যদি শারীরিকভাবে যদি অক্ষম হয়, অথবা আদালতে যেতে যদি না পারেন, অথবা নালিশ করতে যদি না পারেন, সেক্ষেত্রে কি করবেন? সেক্ষেত্রে আদালতের অনুমতি নিতে হবে যে যেহেতু ওর স্বামী ভালো না, অসুস্থ, আসতে পারবে না বা নালিশ করতে পারবে না, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে অন্য যে কোনো ব্যক্তি এই নালিশ করতে পারবেন, ধারা 199। তবে আরো বলা আছে, যদি ওই নারীর স্বামী আবার সামরিক বাহিনীতে বা সশস্ত্র বাহিনীতে যদি চাকরি করেন এবং তিনি যদি ছুটি না পান, এখন একজন মানুষের বউ চলে গেছে, এখন সে ছুটি পাইতেছে না, সে কি করবে? মামলা করবে না? অবশ্যই মামলা করবে। সেখানে নিজে বাঁচার ক্ষেত্রেও তো মামলা করা দরকার। নিজে বাঁচার ক্ষেত্রেও মামলা করাটা প্রয়োজন আছে, কারণ দেখা গেল যে বুড়িয়া গাড়ির উপরে সে আবার চাপে গেল, হ্যাঁ, এটা তো সম্ভব না। একজন যখন চলে যাবে, অর্থাৎ দুই দিক থেকে বাঁচার জন্য, অপরাধের বিচার করার জন্য এবং নিজে বাঁচার জন্য হলেও অপরাধের বিষয়ে মামলা করা দরকার। এখন দেখা গেল স্বামী সশস্ত্র বাহিনীতে চাকরি করে, এই কথা বলছে, এখন তার যে কমান্ডিং অফিসার আছে, তার যে ঊর্ধ্বতন অফিসার আছে, তারা কি করবে? ছুটি দিতেছে না, অর্থাৎ সশস্ত্র বাহিনীতে চাকরি করার পর যদি ছুটি না পায়, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে দেখা গেল ওই স্বামীর পিতা বা ওই স্বামীর মাতা বা ওই স্বামীর ভাই ভাইস্তা এরা কেউ যা নালিশ করলো, তাহলে এদের নালিশ আদালত গ্রহণ করতে পারেন। ঠিক আছে? এদের নালিশ আদালতে গ্রহণ করতে পারেন, অর্থাৎ এই সকল ব্যক্তি আদালতে নালিশ করতে পারেন, ধারা 199। আর অপরাধটার নালিশটা হবে কোন ধারায়? দণ্ডবিধি আইনের 497 ও 498 ধারায়। যদি ব্যভিচার সংক্রান্ত অপরাধ হয় তাহলে 497 ধারায়, আর যদি মহিলা সংক্রান্ত অর্থাৎ বিবাহিতা নারী সংক্রান্ত যদি কোনো অপরাধ হয় তাহলে 498 ধারায় মামলা রুজু করতে হবে। কোথায় রুজু হবে? আদালতে রুজু হবে। যখন এই বিষয়ে নালিশ হবে তখন আদালত
এই নালিশ গ্রহণ করবেন। ধারা 199। তাহলে ধারা 190, ধারা 191, 92, ধারা 96, ধারা 99। বুঝতে কারো কোনো সমস্যা আছে? ধারা 190 থেকে ধারা 199 বুঝতে কারো কোনো সমস্যা আছে? ভাই সমস্যা থাকলে একটু বলেন, কথা বলেন। স্যার 192 আবার একটু বলে দেন স্যার। ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। 192। জি স্যার। 192 না? আমি সহজভাবে জিনিসটা বোঝাই। মনে করেন একজন থানার ওসি কি করতে পারেন? থানা এলাকায় 3 শ্রেণীর ব্যক্তিকে নিজে গ্রেপ্তার করতে পারেন, ঠিক আছে? 3 শ্রেণীর ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেন। এখন থানার ওসি কি গ্রেপ্তার করে সবগুলা? না, গ্রেপ্তার করে না, তার ওই সময় নাই। তিনি বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন। কি করেন? তিনি অধস্তন অফিসার করেন, এই এসআই সবুজ একটু গ্রেপ্তারের বিষয়টা দেখেন, এই এসআই অমক এই বিষয়টা দেখেন, এই এসআই অমক এই বিষয়টা দেখেন। ঠিক সেম জিনিস 192 ধারায় 92-1 চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে মামলার বিচার করতে পারেন, যে মামলার অনুসন্ধান করতে পারেন, বা যে মামলা তিনি আমলে নিতে পারেন, তিনি কি করতে পারেন? সেই মামলার বিচার সম্পূর্ণ করার জন্য তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট তা হস্তান্তর করতে পারেন। ধারা 192। এখানে ওসি দিয়ে বললাম কি জন্য? ওসি যে সকল মামলা তদন্ত করতে পারেন, ওসি যে সকল মামলার অপরাধী গ্রেপ্তার করতে পারেন, তিনি অধস্তন অফিসার দ্বারাও সে গ্রেপ্তার কার্যক্রম বা তদন্ত কার্যক্রম সম্পন্ন করতে পারেন। ঠিক সেম জিনিসটা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট যে অপরাধ আমলে নিতে পারেন, যে অপরাধে অনুসন্ধান করতে পারেন, যে অপরাধের বিচার করতে পারেন, সেই অপরাধটা কি করতে পারেন? তার নির্দেশ মোতাবেক তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা, তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা সেই অপরাধের বিচার করাতে পারেন। সেজন্য তিনি কি করতে পারেন? সেই অপরাধটি হস্তান্তর করতে পারেন। ধারা 192-1 আর 192-2 বলা হয়েছে এখন ওসি কাউকে নির্দেশ দিছে, দেওয়ার পর কি করতেছে? তিনি মনে করেছেন না, আমি আসলামকে দিলাম যে আসলাম তুমি এটা দেখো, আসলে না, আসলামকে দেখার দরকার নাই, এই ইসলাম দেখো, এই অপরাধটা ইসলামকে দেখো। তাহলে তিনি কি করবেন? ওই একই জেলার ক্ষমতা সম্পন্ন অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান বা বিচারের জন্য হস্তান্তর করার নির্দেশ দেবেন। কাকে নির্দেশ দেবেন? প্রথমে যার কাছে মামলা হস্তান্তর করা হয়েছে বা যে অপরাধটি আমলে নিতে বিচার করতেছে, ওই ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ একজন এসআই কে যদি দেওয়া হয় অথবা একজন এসআই যদি কোনো মামলার তদন্ত করেন, সেই তদন্ত কাকে দিতে পারেন? অন্য কোনো একজন এসআই কে। এখন এএসআই কে তো আর দেওয়া যাবে না, এএসআই তো পারবে না। সেজন্য বলা হয়েছে যখন প্রথম শ্রেণীর কোনো ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে নেবেন, মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওই সেম ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ প্রথম শ্রেণীর ক্ষমতা সম্পন্ন একই জেলার অন্য কোনো ম্যাজিস্ট্রেটের নিকট অনুসন্ধান বা বিচারের জন্য ওই অপরাধটি হস্তান্তর করার জন্য নির্দেশ দিতে পারেন এবং ওই ম্যাজিস্ট্রেট দ্বারা মামলাটি নিষ্পত্তি করতে পারেন। ধারা 192-2 প্রথমে বলা হয়েছে ওসি যেটা পারেন সেটা একজন সাব ইন্সপেক্টর দ্বারা করা নিতে পারেন। তার মানে যেটা মুখ্য জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারেন সেটা তার অধীনস্থ কোনো ম্যাজিস্ট্রেট দ্বারা বিচার করা নিতে পারেন। যাই আমার সময় নেই, তুমি এটার বিচার করে দাও, বা আমি পারতেছি না, আমি ব্যস্ত আছি, অন্য মামলা দেখতেছি, তুমি এটা দেখো, এটা পারেন। আর দ্বিতীয়টি বলা হয়েছে এই তুমি এটা দেখতেছো, তোমার দেখার দরকার নেই, তুমি আরেকটা দেখো, এটা তুমি ওর কাছে প্রেরণ করে দাও, ওর কাছে হস্তান্তর করো, ওই বিষয়টি দেখুক বা ওই মামলাটি ও নিষ্পত্তি করুক। ঠিক আছে? 192-1, 192-2। আর বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই, বুঝতে পারছি। সমস্যা নাই। তাহলে সকালবেলার ক্লাস ইনশাল্লাহ সকাল 7টা 20। আমি ভাই আজকে এখনো খাবার খাই নাই, খুব ক্ষুধা লাগছে, আমি একটু খাবার খাবো। ঠিক আছে? আজকে আর সামনের দিকেও যাব না, পিছনের দিকেও যাব না। তাহলে ইনশাল্লাহ সকালবেলা ক্লাস হবে 7টা 20। সবাই ইনশাল্লাহ থাকবেন, থাকার চেষ্টা করবেন। আমি ইনশাল্লাহ চেষ্টা করব থাকার জন্য, কারণ আমি মাঝে মাঝে নিজেই থাকতে পারি না। ঠিক আছে? আমি ইনশাল্লাহ চেষ্টা করব থাকার জন্য। আর আপনারা ইনশাল্লাহ অবশ্যই, আমরা যেহেতু মুসলমান হিসেবে আমাদের নামাজ কালাম পড়া দরকার,
অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, নিজের জন্য দোয়া করবেন, পরিবারের জন্য দোয়া করবেন, আর বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করবেন। যখনই সময় পান তখনই আস্তাগফিরুল্লাহ পড়ার চেষ্টা করবেন। মনে পড়ছে? আস্তাগফিরুল্লাহ একবার, দুইবার, তিনবার আস্তাগফিরুল্লাহ 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 বললেন। ঠিক আছে? সবাই নিজেরা বলবেন, বলার চেষ্টা করবেন, অন্যজনকে বলার জন্য আগ্রহ প্রকাশ করবেন যে ভাই এগুলো বললে ভালো। ঠিক আছে? যতটুকু পারেন নিজে আগে চেষ্টা করবেন, ইনশাল্লাহ অবশ্যই চেষ্টা করবেন। আর নামাজ কালাম পড়বেন, সবার জন্য দোয়া করবেন, পরিবারের জন্য, নিজের জন্য, আমাদের জন্য, প্রত্যেকের জন্য, পুরো মুসলিম বিশ্বের জন্য ইনশাল্লাহ দোয়া করবেন। আল্লাহ সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আর আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাদের জ্ঞান বৃদ্ধি করে দাও, আল্লাহ আমাদের মনে রাখার মতো কৌশল দিয়ে দাও, যেভাবে পড়লে মনে থাকবে সেভাবে পড়ার মতো আমাদের প্রত্যেককে তৌফিক দান করে দেবো, আমিন। আর সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।